C4 লেকচারে সবাইকে স্বাগতম। আমাদের C4 লেকচারে আছে গুণগত রসায়ন, যেটা কিনা আমাদের ফার্স্ট ইয়ারের সেকেন্ড চ্যাপ্টার। তো পুরো চ্যাপ্টারটাই আমরা আজকে আলোচনা করব। তো আমরা শুরু করব যেটা আমাদের খুবই বেশি দরকার হয় ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য, এএমইউ সংক্রান্ত ধারণা দিয়ে। যে পরমাণু অনেক ছোট, অনেক ক্ষুদ্র, অনেক হালকা। তো পরমাণুকে যদি আমরা গ্রাম বা কেজিতে পরিমাপ করতে যাই, অনেক ক্ষেত্রেই আমরা অসুবিধা দেখি যে আমাদের 10⁻31 কে 10⁻32 এই রেঞ্জের ভর আসে। তো ভরগুলিকে ছোট করে নেওয়ার জন্য আমরা একটা ইউনিট ফিক্স করে দিলাম যে এএমইউ ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট। তো অ্যাটমিক মাস ইউনিট বা 1 অ্যাটমিক মাস ইউনিট বলতে আমরা যেটা বুঝাই সেটা হলো গিয়ে 1.67 10⁻27 কেজি। এবং এটা হলো কার্বন 12 পরমাণুর ভরের, মানে কার্বন 12 যে আইসোটোপটা, সেই আইসোটোপের যে ভর তার 12 ভাগের 1 অংশের ভর হলো গিয়ে 1.66 10⁻27 কেজি, এবং তাকে আমরা বললাম 1 এএমইউ। এবং আরেকটা জিনিস আমরা একটু খেয়াল রাখবো যে আমরা কি এরকম বের করতে পারি কিনা, যে আমাদের একটা মৌলের পরমাণুকে আমরা সাপোজ লিখলাম 1737 এভাবে প্রকাশ করলাম। তো এখান থেকে আমরা নিউট্রন প্রোটন বের করতে পারি কিনা এটা কিন্তু আমাদের খেয়াল রাখা লাগবে। একটা মৌলকে যখন আমি এভাবে রিপ্রেজেন্ট করি, নিচের সংখ্যাটা আমাকে বোঝায় যে আমার পারমাণবিক সংখ্যা কত, নিচের সংখ্যাটা আমাকে বোঝায় যে আমার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কত, আর উপরের সংখ্যাটা আমাকে বোঝায় যে আমার ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা কত। অর্থাৎ নিচের সংখ্যাটা হলো গিয়ে আমার প্রোটন সংখ্যা, আর উপরের সংখ্যাটা হলো গিয়ে আমার নিউক্লিয়ন সংখ্যা। এখন নিউক্লিয়ন সংখ্যা বলতে কি বুঝি? নিউক্লিয়াসে আমাদের শুধুমাত্র নিউট্রন এবং প্রোটন থাকে, তার মানে উপরের সংখ্যাটা হলো নিউট্রন আর প্রোটনের টোটাল নাম্বার। তো আমরা যদি দেখি আমাদের এই সংকেতটায় আমাদের প্রোটন আছে 17টা, তার মানে অবশ্যই আমরা এখান থেকে নিউট্রন কয়টা আছে সেটা বের করতে পারবো। আমাদের প্রোটন 17টা, ইলেকট্রনও 17টা। কেন? কারণ এটা চার্জলেস, এখানে কোনো চার্জ নাই। আমাদের যতগুলি প্রোটন ঠিক ততগুলি ইলেকট্রন থাকবে, এবং প্রোটন 17টা, ইলেকট্রন 17টা, আর নিউট্রন আমরা ভর সংখ্যা থেকে বের করতে পারবো। আমাদের নিউট্রন আসবে গিয়ে 20টা। তো এখন আমরা ভর ত্রুটি বিষয়ক একটা অঙ্ক এখন খেয়াল করব। অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হিলিয়াম নিউক্লিয়াস দিয়ে দেওয়া আছে, তার প্রকৃত ভর 4.002 অ্যাটমিক মাস ইউনিট, এবং আমাদেরকে বের করতে বললো যে একটি নিউট্রন এবং একটি প্রোটনের ভর আমাকে দিয়ে দিচ্ছে, যে একটা নিউট্রনের ভর হলো 1.0085 অ্যাটমিক মাস ইউনিট এবং একটা প্রোটনের ভর হলো 1.0075 অ্যাটমিক মাস ইউনিট। বের করতে বললো ভর ত্রুটি কত এবং নিউক্লিয়ার শক্তি কত। এখন ভর ত্রুটি বলতে কি বোঝায়? ফর এক্সাম্পল, আমার ভিতর 20টা নিউট্রন এবং 20টা প্রোটন আছে, এবং আমার ভিতর ইলেকট্রনও আছে, বাট ইলেকট্রনের ভর খুবই কম বলে আমরা সেটা বাদ দিয়ে দিতে পারি। তো নিউট্রন আর প্রোটনের মোট ভর হিসাব করলে আমি দেখব যে আমার নিউট্রন আর প্রোটনের ভর যদি হয় সাপোজ 10 গ্রাম, আমার পরমাণুটার ভর আসছে 9 গ্রাম। তো নিউট্রন আর প্রোটন তো পরমাণুটার ভিতরেই আছে, তাহলে পরমাণুর ভর তো মিনিমাম 10 গ্রাম হওয়া উচিত। কেন 9 গ্রাম হচ্ছে? 1 গ্রাম ভর কই যাচ্ছে? ওই 1 গ্রাম ভর যেটা কমে যাচ্ছে, সেই 1 গ্রাম ভরকে আমরা বলি গিয়ে ভর ত্রুটি, এবং ওই ভর ত্রুটিটা E = mc² সূত্র দিয়ে আমাদের যে শক্তিতে কনভার্ট হয় তাকে আমরা বলি নিউক্লিয়ার শক্তি। অর্থাৎ আমরা এখন অঙ্ক করলে দেখব আমাদের যে প্রকৃত ভর দেওয়া আছে 4.002 অ্যাটমিক মাস ইউনিট, আমরা যখন নিউট্রন আর প্রোটনের টোটাল ভর বের করব, সেই ভরটা এই 4.002 অ্যাটমিক মাস ইউনিটের চেয়ে বেশি হবে। তখন আমার মাথায় প্রশ্ন আসা খুবই স্বাভাবিক ব্যাপার, যে আমার যে ভরটুকু হারিয়ে গেল সেই ভরটুকু কই যায়? সেই ভরটুকু শক্তিতে কনভার্ট হয়, এবং সেখান থেকে আমরা নিউক্লিয়ার শক্তি কনভার্ট করব, আর ভরের ডিফারেন্স যতটুকু হবে তাকে আমরা বলবো গিয়ে ভর ত্রুটি। এখন আমরা যদি দেখি যে আমাদের এখানে প্রোটন আছে কয়টা, আমাদের প্রোটন আছে 2টা, আমাদের নিউট্রন আছে 2টা, তার মানে নিউট্রন আর প্রোটনের টোটাল ভর যদি আমি বের করি সেটা হবে গিয়ে 2 ইন্টু প্রোটনের ভর 1.0075 এএমইউ প্লাস নিউট্রনের ভর 2 ইন্টু 1.0085 এএমইউ, এবং আমরা ক্যালকুলেট করলে দেখব 4.032 AMU। এটা হলো কি আমাদের প্রোটন আর নিউট্রনের টোটাল ভর। বাট খেয়াল করি আমাদের পরমাণুটার ভর কত? 4.002। তো অ্যাকচুয়ালি নিউট্রন আর প্রোটনের ভর বেশি, পরমাণুটার ভর কম। কতটুকু কম? ডেল্টা M = 4.032 মাইনাস 4.002, আমরা ক্যালকুলেট করলে পাবো 0.03 AMU।
এবং এই 0.03 AMU বা ডেল্টা এম যেটা, এটাই কিন্তু আমাদের ভর ত্রুটি। এবং এই ভর ত্রুটিটা থেকে এখন আমরা নিউক্লিয়ার শক্তি বের করব। তার আগে এই যে AMU অ্যামাউন্টটা, এটাকে আমরা যদি কেজিতে কনভার্ট করতে চাই, ভর যেহেতু আমরা কেজিতে নিয়ে যাই, তাহলে আমাদের হবে 0.03 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। আমরা AMU যেটা 1.67 10⁻⁻27 সেটা দিয়ে গুণ করলাম। তা আমাদের নিউক্লিয়ার শক্তি সমান হলো গিয়ে ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। তো আমরা মান বসাই, ডেল্টা এম হলো 0.03 ইন্টু 1.67 10⁻⁻27 ইন্টু সি স্কোয়ার হলো গিয়ে 3 ইন্টু 10⁸ হোল স্কোয়ার। আমরা শক্তির একক পাবো জুলে এবং আমাদের শক্তি হবে 4.509 ইন্টু 10⁻⁻12 জুল। এটা হলো গিয়ে আমাদের নিউক্লিয়ার শক্তির পরিমাণ এবং এটা হলো গিয়ে আমাদের ভর ত্রুটির পরিমাণ। তা আমরা অঙ্কটা একটু ভালো মতো খেয়াল করব। আমাদের অনেক সময় হয়তো এই অঙ্ক আমরা খুঁজে পাবো না, বাট ভর্তি পরীক্ষায় দেখা যায় যে ভর ত্রুটি রিলেটেড অঙ্ক অনেক সময় দিয়ে দিচ্ছে। আমরা খুবই সংক্ষেপে আইসোটোপ, আইসোটোন, আইসোবার এবং আইসো ইলেকট্রন সম্পর্কে আলোচনা করব এখন। এগুলো আমরা অনেক আগে থেকে পড়ে আসছি, কিন্তু তারপরেও দেখা যায় অনেক সময় আমাদের এমসিকিউ রিলেটেড প্রশ্ন চলে আসে। তো আমরা যদি দেখি যে আইসোটোপ কাকে বলে, আমার যখন দুইটা পরমাণুর ভিতর তাদের প্রোটন সংখ্যা সমান হবে তখন তাদেরকে আমরা বলি আইসোটোপ। যদি দুইটা পরমাণুর ভিতরে আমাদের নিউট্রন সংখ্যা সমান হয় তাকে আমরা বলি আইসোটোন। যদি দুইটা পরমাণুর ভিতরে আমাদের ভর সংখ্যা সমান হয় তাদেরকে আমরা বলি আইসোবার। আর যদি দুইটা পরমাণুর ইলেকট্রন সংখ্যা সমান হয় তখন তাদেরকে আমরা বলি গিয়ে আইসো ইলেকট্রন। তো আইসো মানে হলো একই। তো খেয়াল করা যায় যে আইসোটোপের লাস্টে প আছে, সেখান থেকে আমরা বুঝি প্রোটন সংখ্যা। আইসোটোনের লাস্টে ন আছে, সেখান থেকে আমরা বুঝি নিউট্রন সংখ্যা। আইসো ইলেকট্রনের লাস্টে ইলেকট্রনই আছে, সেখান থেকে আমরা বুঝি ইলেকট্রন সংখ্যা। আর আইসো বার, এই বার থেকে আমার বোঝা লাগে যে যদি আমার ভর সংখ্যা সমান হয় তখন সেটা হয় গিয়ে আমাদের আইসো বার। এখন আমাদের কিরকম প্রবলেম ফেস করা লাগবে, আমাদের এরকম যে XYZW বা কপার, জিঙ্ক, নিকেল এরকম কিছু মৌলের পরমাণু আমাকে দিয়ে দিবে, যেখান থেকে আমি নিউট্রন আর প্রোটন সংখ্যা বের করতে পারবো এবং বের করে আমাকে অ্যান্সার করা লাগবে যে আমার কোনগুলো হলো কি আইসোটোপ, কোনগুলো হলো আইসোটোন, কোনগুলো হলো আইসোবার। তো প্রথমে আমরা আইসোটোপ খুঁজি, যে আমাদের এই চারটা যে উদাহরণ আমরা দিলাম এই চারটার ভিতর আইসোটোপ কারা। আইসোটোপ হবে তারাই যাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান এবং প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা থাকে আমার এই নিচে। তো আমরা দেখি এখানে যে 91 এবং 91, সুতরাং আমরা বলতে পারি যে Y এবং W হলো গিয়ে আমাদের আইসোটোপ। যে উদাহরণটা আমরা দিলাম সেই উদাহরণে Y এবং W আমাদের আইসোটোপ। এখন আমরা আইসোবার খুঁজি। আইসোবার মানে হলো যাদের ভর সংখ্যা সমান। তো দেখি আমরা ভর সংখ্যা কোথায় কোথায় সমান। ভর সংখ্যা মানে হলো উপরের সংখ্যাটা, এই যে 231 এবং 231 এই দুটার ভর সংখ্যা সমান। সুতরাং আমরা বলতে পারি Z এবং W তারা হলো গিয়ে আমাদের আইসোবার, যেহেতু তাদের ভর সংখ্যা সমান। এখন আমরা বুঝতে চাই যে কারা কারা আইসোটোন। আইসোটোন সমান হওয়ার জন্য আমাদের নিউট্রন সংখ্যা গুণা লাগবে এবং নিউট্রন সংখ্যা হলো ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যার ডিফারেন্স। তো আমরা যদি ডিফারেন্স করি, x এর জন্য নিউট্রন আসে 140, y এর জন্য নিউট্রন আসে 141, z এর জন্য নিউট্রন আসে 139, বিয়োগফল করছি আমরা, আর w এর জন্য নিউট্রন আসে 140। সুতরাং আমাদের x এবং w তারা হলো গিয়ে আইসোটোন, যেহেতু তাদের নিউট্রন সংখ্যা সমান 140 140। এখন আমরা বের করতে চাই কারা কারা আইসো ইলেকট্রন। তো আমরা তো নরমালি জানি যে যাদের প্রোটন সংখ্যা সমান তাদের নিউট্রন সংখ্যা সমান। সেই সেন্সে আমাদের Y এবং W এই দুটো আমাদের আইসো ইলেকট্রন হওয়ার কথা। কিন্তু একটু ভালো মতো খেয়াল করলে দেখবো এখানে কিন্তু অ্যাকচুয়ালি W না, এখানে দেওয়া আছে W মাইনাস, অর্থাৎ W তে যতগুলি ইলেকট্রন আছে এখানে তার চেয়ে একটা বেশি ইলেকট্রন আছে। তার মানে ইলেকট্রন সংখ্যা যদি আমরা কাউন্ট করি, যেহেতু X কোনো রকম চার্জিত না, তার প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান 90, Y এ কোনো রকম চার্জিত না, তার প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার সমান, Z এরও প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান, কারণ তার কোনো
চার্জ নেই, কিন্তু ডাব্লিউ প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান না। ডাব্লিউ প্রোটন সংখ্যা 91, যেহেতু তার নেগেটিভ চার্জ আছে একটা, সুতরাং তার ইলেকট্রন সংখ্যা হলো গিয়ে আরো একটা বেশি 92। সুতরাং আমরা দেখতে পাচ্ছি জেড এবং ডাব্লিউ এই দুটো হলো গিয়ে আমাদের আইসো ইলেকট্রন। তো এভাবে আমাদের খুঁজে বের করা লাগবে যে উদাহরণগুলোর ভিতর থেকে কারা কারা আইসোটোপ, আইসোটোন, আইসোবার এবং আইসো ইলেকট্রন। আমরা বিভিন্ন রকম পরমাণু মডেল সম্পর্কে জানি। পরমাণু মডেল কি? অ্যাকচুয়ালি পরমাণুর ভিতর ইলেকট্রনগুলো কিভাবে অবস্থান করে বা পরমাণুর ভিতরের গঠনটা কিরকম সেটা জানার জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম মতবাদ দিয়ে গেছেন। সেই মতবাদগুলিকে আমরা বলি গিয়ে বিভিন্ন রকম পরমাণু মডেল। সবার আগে পরমাণু মডেল যে দেয় তার নাম হলো থমসন, এবং আমরা বলি সেটা হলো থমসনের পুডিং মডেল বা কিসমিস মডেল। সেটা হলো গিয়ে পুডিং এর ভিতর কিসমিসগুলি যেভাবে ছড়ানো ছিটানো থাকে, পরমাণুর ভিতরে ইলেকট্রনগুলি ওরকম র্যান্ডমলি ছড়ানো ছিটানো থাকে, বাট সেই মতবাদ বেশি দিন টিকেনি। এরপর রাদারফোর্ড একটা পরীক্ষা করেন। রাদারফোর্ডের পরীক্ষাটা ছিল রাদারফোর্ডের আলফা পার্টিকেল পরীক্ষা বা আলফা কণার পরীক্ষা, এবং সেই রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা থেকে রাদারফোর্ড পরমাণুর মডেল সম্পর্কে একটা বর্ণনা দেন। পরমাণু দেখতে কিরকম সেটা সম্পর্কে সে একটা বর্ণনা দেয়। তো আমরা যদি রাদারফোর্ডের পরীক্ষাটা একটু দেখি, প্রথমে সেটআপটা একটু দেখি। সেই দিকে একটা পর্দা দিয়ে রাখলো, জিঙ্ক সালফাইডের পর্দা, যার ভিতরে যখন কোনো তেজস্ক্রিয় মৌল এসে আঘাত করে তখন সেটা স্পার্ক করে। এখানে আমরা একটা সোনার পাত চিন্তা করতেছি, এটা গোল্ড নিউক্লিয়াস ভাবলাম বা গোল্ডের আমাদের একটা পরমাণু চিন্তা করলাম, আর এপাশ থেকে আমরা আলফা কণা ফায়ার করছি। আলফা কণা মানে হলো গিয়ে আমাদের হিলিয়াম 24 ডাবল প্লাস, মানে হলো গিয়ে হিলিয়ামের নিউক্লিয়াস, তাকে আমরা বলি গিয়ে আলফা পার্টিকেল। এখন যখন আলফা পার্টিকেল নিক্ষেপ করে দেখা গেল যে বেশিরভাগ আলফা কণা একদম সোজাই চলে গেল, কোনো জায়গা চেঞ্জ করলো না। তারা যেই বরাবর আমি আলফা পার্টিকেলটা ফায়ার করলাম সেই সোজা গিয়ে পর্দায় গিয়ে কালার শো করতেছে, স্পার্ক করতেছে। এখানেও একই কথা, এখানেও একই কথা। খুব কম সংখ্যক আলফা কণা দেখা যায় যে তাদের গতিপথের দিক চেঞ্জ করতেছে, অর্থাৎ সেই যেই সোজা আসছিল সেই সোজা না এসে সে একটু বেঁকে যাচ্ছে, সোজা এসে একটু বেঁকে যাচ্ছে। খুবই কম সংখ্যক আলফা কণা। আর তার চেয়েও অনেক বেশি কম দেখা যায় যে প্রায় 20,000-এর ভিতর হয়তো একটা আলফা কণা যেটা হচ্ছে সেটা হলো গিয়ে সোজা এসে আবার ওই পথে ফিরে চলে যাচ্ছে, যেটা আমি লাল রং দিয়ে দেখাচ্ছি। তো এই ঘটনাগুলি দেখে রাদারফোর্ড একটা মডেল দিল। রাদারফোর্ড বলল যে পরমাণু অনেকটা সৌরজগতের মতো, এবং এই জন্য আমরা রাদারফোর্ডের মডেলকে বলি গিয়ে সৌর মডেল। পরমাণু সৌরজগতের মতো কিরকম? তার মতে যে সৌরজগতের গ্রহসমূহ যেমন সূর্যের চারদিকে কন্টিনিউয়াসলি ঘুরছে, সেরকমই আমাদের মৌলের পরমাণুতে ইলেকট্রনগুলো একটা জিনিসকে কেন্দ্র করে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে, এবং যেই জিনিসকে কেন্দ্র করে ঘুরতে থাকে অর্থাৎ পরমাণুর যে কেন্দ্র, রাদারফোর্ড পরমাণুর কেন্দ্রের নাম দেন এবং তাকে তিনি বলেন নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াস নামকরণের পিছনে তিনি যেটা ব্যাখ্যা করেন যে নিউক্লিয়াস পজিটিভলি চার্জ। কিভাবে তিনি সেই সিদ্ধান্তে পৌঁছালেন? দেখলেন তিনি এখান থেকে আলফা কণা নিক্ষেপ করছেন, আলফা কণা নিজে পজিটিভ চার্জ, এবং আলফা কণাটা কাছাকাছি এসে বেঁকে যাচ্ছে বা বিকর্ষিত হচ্ছে, আকর্ষিত কিন্তু হচ্ছে না। যদি নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতো তাহলে কিন্তু আলফা কণা আকর্ষিত হতো এবং সেটা বেঁকে না গিয়ে এই কাছের দিকে বেঁকে যেত। কিন্তু যেহেতু নিউক্লিয়াস পজিটিভলি চার্জড, এবং তিনি 3 নম্বর মডেল এটা বলেন যে আমাদের নিউক্লিয়াস যেটা সেটা হলো গিয়ে পজিটিভলি চার্জ, সুতরাং আমরা বলতে পারি যে আমাদের আলফা কণাগুলো অ্যাকচুয়ালি কেন বেঁকে যাচ্ছে। এবং এরপর তিনি আরেকটা মডেল বলেন যে নিউক্লিয়াসের আকার খুব ছোট। নিউক্লিয়াস পজিটিভ চার্জ, নিউক্লিয়াসের আকার খুবই ছোট। এবং কেন ছোট, কিভাবে বুঝলাম ছোট? আমরা আলফা কণা অনেক বেশি নিক্ষেপ করছি, খুবই কম 20,000-এর ভিতর একটা আলফা কণা আমার জাস্ট অপোজিট ডিরেকশনে ফিরে গেছে, আর বেশিরভাগ আলফা কণাই আমার নিউক্লিয়াসকে কোনো রকম ডিস্টার্ব করে নাই। অর্থাৎ নিউক্লিয়াসটা এতই ছোট যে আলফা কণাগুলো তার রেঞ্জের ভিতরেই ছিল না, বাইরে বাইরে ছিল। সেখান থেকে সে মতবাদ দিল যে নিউক্লিয়াস পজিটিভলি চার্জ, নিউক্লিয়াস আকারে অনেক ছোট। এবং আমরা আরেকটা জিনিস বললাম যে রাদারফোর্ডের মডেল থেকে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হলো গিয়ে আমাদের পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। বিদ্যুৎ নিরপেক্ষ মানে কি? ওই যে শুরুতে সে বলে গেল যে ইলেকট্রন সৌরজগতের গ্রহের মতো নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে থাকে। আমাদের নিউক্লিয়াসে যতগুলো পজিটিভ চার্জ থাকে বাইরে ঠিক ততগুলি ইলেকট্রন থাকে, এবং এই পজিটিভ চার্জ আর ইলেকট্রনের সংখ্যা সমান হয়, এবং সেই কারণে আমরা বলি আমাদের নিউক্লিয়াস বিদ্যুৎ নিরপেক্ষ। তো রাদারফোর্ডের মডেলটা যদি আমরা সংক্ষেপে একটু বলি, আমাদের মডেলটা এরকম যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের আকার অনেক ছোট,
নিউক্লিয়াস পজিটিভ চার্জ বিশিষ্ট এবং নিউক্লিয়াসে যতগুলো পজিটিভ চার্জ থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক ততগুলি ইলেকট্রন থাকে এবং ইলেকট্রনগুলো সৌরজগতের গ্রহের মতো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। বাট রাদারফোর্ডের মডেল আমাদের খুব বেশি দিন সার্ভাইভ করতে পারেনি এবং এই রাদারফোর্ডের মডেলের আমরা এখন কিছু সীমাবদ্ধতা খেয়াল করব। প্রথম সীমাবদ্ধতা যেটা, যে রাদারফোর্ড সৌরজগতের সাথে যে তুলনা দিলেন, আমাদের পরমাণুকে সৌরজগতের সাথে তুলনা দিলেন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভ্যালিড কোনো চিন্তা ভাবনা না। কারণ মৌলসমূহের ভিতর, পরমাণুর ভিতর ইলেকট্রন এবং প্রোটনের এক প্রকার আকর্ষণ বল কাজ করে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে, কিন্তু সৌরজগতের মাঝখানে ওইরকম কোনো স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কিন্তু নাই। গ্রহগুলোর মাঝখানে আছে গিয়ে মধ্যাকর্ষণ বল, কিন্তু স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল থাকে না। তাই আমি সৌরজগতের সাথে পরমাণুকে তুলনা করতে পারি না। আমাদের দ্বিতীয় পয়েন্ট যেটা, রাদারফোর্ডের মডেল যেটা ব্যাখ্যা করতে ব্যর্থ হয়, সেটা হলো কি আমাদের বর্ণালী সংক্রান্ত ধারণা। রাদারফোর্ডের মডেল থেকে আমরা মৌলসমূহের বর্ণালী, পারমাণবিক বর্ণালী সম্পর্কে কোনো ধারণাই পাইনি এবং পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করার কোনো স্কোপ রাদারফোর্ডের মডেলে ছিল না। রাদারফোর্ডের মডেলের আরেকটা বড় অসুবিধা হলো গিয়ে যে আমাদের একাধিক ইলেকট্রনের জন্য রাদারফোর্ডের মডেল কিরকম হবে বা ইলেকট্রনগুলি এক শক্তি স্তরে কয়টা থাকবে, পরের শক্তি স্তরে কয়টা থাকবে, এই সম্পর্কে কোনো মতবাদ রাদারফোর্ডের মডেলে দেওয়া হয়নি। আর রাদারফোর্ডের মডেলের সবচেয়ে বড় সমালোচনা যিনি করেন তিনি হলেন গিয়ে ম্যাক্সওয়েল, এবং ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী একটা চার্জ, একটা ইলেকট্রন যখন কন্টিনিউয়াসলি বৃত্তাকার পথে ঘুরছে, তার ব্যাসার্ধ কন্টিনিউয়াসলি ছোট হবে। তার ব্যাসার্ধ কন্টিনিউয়াসলি ছোট হবে কেন? কারণ সে ক্রমাগত শক্তি বিকিরণ করবে এবং শক্তি বিকিরণ করতে করতে সে কিন্তু কেন্দ্রে চলে আসবে। রাদারফোর্ড বলছে ইলেকট্রন যেগুলি কিনা নেগেটিভলি চার্জ, সেগুলি কিন্তু কন্টিনিউয়াসলি ঘুরছে, তো ঘুরতে ঘুরতে তারা কিন্তু একসময় নিউক্লিয়াসে পতিত হয়ে যাবে, ফলে তখন আর রাদারফোর্ডের সৌর মডেলের কোনো অস্তিত্ব থাকবে না। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে রাদারফোর্ড অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা মতবাদ দেন, তৎকালীন সময়ে অনেক গুরুত্বপূর্ণ ছিল, বাট পরবর্তীতে দেখা যায় তার মডেলে এমন কিছু ভুল ছিল যেটা অ্যাকচুয়ালি পরমাণুর মূল যেই ধারণা, বেসিক যেই স্ট্রাকচার, তার বিরোধী। তো পরবর্তীতে নিলস বোর রাদারফোর্ডের মডেলের সমালোচনা করে রাদারফোর্ডের মডেলের মতোই ঠিক আরেকটি মডেল প্রদান করেন এবং আমরা এখন বোরের মতবাদটা দেখব। তা আমরা বোর পারমাণবিক মডেল সম্পর্কে জানবো, যে পরমাণুর মডেল বিশ্লেষণে বোরের মডেল এক অবিস্মরণীয় ধাপ ছিল। তো বোরের মডেলটা কি ছিল? বোর বলছে যে পরমাণুগুলো বৃত্তাকার কক্ষপথে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে। তো বৃত্তাকার কক্ষপথে যখন ঘুরে, তো তখন আমরা সেখানে প্রতিটা কক্ষপথকে বলি এক একটা অরবিট বা এক একটা শক্তি স্তর। তা আমরা বলি যে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। তো প্রথম শক্তি স্তর n=1 যেটা, সেটাকে আবার k তম শক্তি স্তর বলে। দ্বিতীয় শক্তি স্তর n=2 যেটা, সেটাকে আবার l তম শক্তি স্তর বলে। তৃতীয় শক্তি স্তর n=3 যেটা, সেটাকে অনেক সময় আমরা m তম, অর্থাৎ সিরিয়ালি k l m n o p 1 2 3 4 এভাবে কিন্তু আমরা সিরিয়ালি নাম দিতে পারি। এটা কিন্তু আমাদের শক্তি স্তর সম্পর্কিত মতবাদ। এবং একটা কথা আছে যে একটা শক্তি স্তরে যখন ইলেকট্রন থাকছে তখন কিন্তু সে কোনো শক্তি শোষণও করে না, কোনো শক্তি বিকিরণও করে না, সে কন্টিনিউয়াসলি ওই শক্তি স্তরে ঘুরতে থাকে। 2 নম্বর যেটা, সেটা হলো গিয়ে আমাদের কৌণিক ভরবেগ সংক্রান্ত মতবাদ। এবং একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr হলো গিয়ে nh/2π এর সমান, যেখানে h/2π একটা ধ্রুবক এবং h/2π এর গুণিতক সরল গুণিতকের সমান হবে। n এর মান 1 2 3 যে কোনো পূর্ণ সংখ্যা হবে। অর্থাৎ কৌণিক ভরবেগ আমাদের একটা কোয়ান্টাইত রাশি। কোয়ান্টাইত রাশি কেন? কারণ সে কখনোই আমরা ফ্র্যাকশন আকারে পাচ্ছি না, তার একটা গুণিতক আকারে পাচ্ছি, 1 2 3 4 এর গুণিতক আকারে পাচ্ছি। এবং এই ফর্মুলা দিয়ে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। mvr nh/2π, যেখানে mvr টা হলো গিয়ে আমার কৌণিক ভরবেগ, যেখানে m হলো গিয়ে আমার ইলেকট্রনের ভর, v হলো গিয়ে ইলেকট্রনের রৈখিক বেগ, r হলো গিয়ে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথের ব্যাসার্ধ, n হলো গিয়ে যে কোনো একটা পূর্ণ সংখ্যা এবং এই পূর্ণ সংখ্যাটা ইন্ডিকেট করে আমি কততম কক্ষপথে আছি। আমি যদি তৃতীয় শক্তি স্তরে থাকি বা তৃতীয় কক্ষপথে থাকি, n এর মান হলো 3, h হলো গিয়ে প্লাঙ্কের ধ্রুবক 6.63 × 10⁻34 জুল সেকেন্ড, আর 2π এটা কনস্ট্যান্ট। এবং 3 নম্বর শক্তি স্তর, 3 নম্বর মতবাদ যেটা আমাদের বোরের পারমাণবিক মডেলের, সেটা হলো গিয়ে ইলেকট্রন জাম্প করা নিয়ে বা ইলেকট্রন ফিরে আসা নিয়ে। একটা ইলেকট্রন যখন নিচের শক্তি স্তরে থাকে, সে যখন কিছু শক্তি শোষণ করে সে উপরের শক্তি স্তরে যেতে পারে। ফর এক্সাম্পল, আমাদের দ্বিতীয় শক্তি স্তর, তার শক্তি হলো গিয়ে E2,
আর প্রথম শক্তি স্তর তার শক্তি হলো গিয়ে E1। তো আমার একটা ইলেকট্রন যদি প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে জাম্প করে তাহলে সে এই E1 মাইনাস E2 পরিমাণ শক্তি শোষণ করবে, অর্থাৎ দুইটা শক্তি স্তরের যে পার্থক্য সেটাকে আমরা বলে নিলাম ডেল্টা ই। এই ডেল্টা ই পরিমাণ শক্তি শোষণ করে সে প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে লাফ দিবে, এবং এই লাফ দেওয়ার জন্য কোনো সময় লাগবে না, এই লাফ দেওয়াটা ইনস্ট্যান্ট হবে। এবং আমরা উল্টা ঘটনাটাও দেখব যে ইলেকট্রন যদি ফিরে আসে, ইলেকট্রন যদি দ্বিতীয় শক্তি স্তর থেকে আমাদের প্রথম শক্তি স্তরে চলে আসে তখন সে শক্তি বিকিরণ করবে, শক্তি নির্গমন করবে। অর্থাৎ বোরের মডেল যদি আমরা সংক্ষেপে বলি, ইলেকট্রন সমূহ কিছু বৃত্তাকার কক্ষপথে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে। এখন এই বৃত্তাকার কথাটা নিয়ে একটু কনফিউশন আছে অনেকের মতে, ইলেকট্রনগুলো এখানে গোলক আকৃতির কিছু কক্ষপথে ঘুরতে থাকে, কারণ আমরা যখন অরবিটালের কথা বলবো, উপশক্তি স্তরের কথা বলবো, তখন অ্যাকচুয়ালি আমরা 2 ডাইমেনশনাল ভিউ চিন্তা না করি কিন্তু 3 ডাইমেনশনাল ভিউ চিন্তা করি। সেক্ষেত্রে আমার অবশ্যই এটা গোলক বা উপগোলকার কাঠামো বলা লাগবে, কিন্তু আমরা এখানে বৃত্তাকার কাঠামো বলছি ট্রেডিশনাল ওয়েতে, যেটা আমরা আলোচনা করি। বোরের অ্যাকর্ডিং মডেলে সেটা বৃত্তাকারই লেখা ছিল। তো আমরা বলতে পারি 2 নম্বর যেটা কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ mvr সমান হলো গিয়ে nh/2π। এবং আর 3 নম্বর যেটা যে ইলেকট্রন জাম্প, কোয়ান্টাম জাম্প সম্পর্কিত, যে ইলেকট্রন যখন কিছু পরিমাণ শক্তি শোষণ করে সে লাফ দিয়ে উপরের শক্তি স্তরে যায়, এবং ইলেকট্রন যখন উপর শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসে সে কিন্তু কিছু শক্তি বিকিরণ করে। এখন আমরা এই বোরের মডেল ব্যবহার করে বের করতে পারি যে কোন একটা পরমাণুর মোট শক্তি, কোন একটা কক্ষপথের শক্তি কত বা কোন একটা কক্ষপথের ব্যাসার্ধ কতটুকু, সেটা কিন্তু আমরা বের করতে পারি বোরের মডেলের মাধ্যমে। বোর পরমাণু মডেল ব্যবহার করে আমরা এখন কোন একটা কক্ষপথের ব্যাসার্ধ, শক্তি স্তরের ব্যাসার্ধ এবং ওই কক্ষপথের যে শক্তি সেই দুটো বের করতে পারবো। তো আমরা যদি দেখি যে আমরা যে কোনো একটা কক্ষপথের ব্যাসার্ধ চিন্তা করে নিলাম r, এবং সেখানে একটা ইলেকট্রন আছে, তো সেই ইলেকট্রনের 2 রকম আকর্ষণ বল আমরা দেখতে পাবো। তার একটা হলো গিয়ে কেন্দ্র বহির্মুখী বল যেটা কিনা mv²/r, এবং আরেকটা হলো গিয়ে তার কেন্দ্রমুখী বল যেটা হলো গিয়ে z × e²/r², যেখানে z দিয়ে আমরা তার পারমাণবিক সংখ্যা ইন্ডিকেট করি। এবং এই দুটো আকর্ষণ বল পরস্পর সমান, অর্থাৎ z × e²/r² হলো গিয়ে m × v²/r। তো এখান থেকে আমরা যদি v² এর মান বের করি, আমাদের v² z e²/m × r। তো এই v এর মানটা আমরা বের করে রাখলাম। এখন বোরের মডেল থেকে আমরা কি জানি? বোরের মডেল থেকে আমরা জানি যে mvr, যেটা কিনা কৌণিক ভরবেগ, সেটা হলো গিয়ে n × h/2π। এখান থেকে আমি একটা v এর মান বের করতে পারি। আমাদের v হবে গিয়ে n × h/2πr × m। এখন এই v এর মানকে যদি আমি 1 নম্বরে বসাই তাহলে আমি যেই আউটপুটটা পাবো সেটা হলো গিয়ে যে n²h²/2² that is 4π² r² m² is equals to z e²/mr। এবং এখানে যদি আমি কিছু জিনিস কাটাকাটি করি, আমি এখান থেকে কিন্তু r এর মান, যেখানে r হলো গিয়ে আমার ব্যাসার্ধ, সেই r এর মানটা বের করতে পারবো। এবং আমরা দেখব আমাদের r এর মান হবে r is equals to n²h²/4π² e² m × z। এটা হলো গিয়ে আমাদের কোন একটা কক্ষপথের r এর মান, কোন একটা কক্ষপথের ব্যাসার্ধের মান, যেখানে n হলো গিয়ে কততম কক্ষপথ সেটা, h হলো গিয়ে প্লাঙ্কের ধ্রুবক, পাই e হলো গিয়ে আমার ইলেকট্রনের চার্জ, m হলো ইলেকট্রনের ভর, আর z হলো গিয়ে তার পারমাণবিক সংখ্যা বা মোট ইলেকট্রন সংখ্যা। তো এখান থেকে r আমরা বের করলাম। এখন যদি আমরা শক্তি নিয়ে কথা বলি, আমাদের শক্তি ইজ ইকুয়ালস টু হলো গিয়ে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি, গতিশক্তি প্লাস বিভব শক্তি সামেশন। আমাদের গতিশক্তি হলো গিয়ে হাফ m v², আর বিভব শক্তি হলো গিয়ে - z e²/r। এটাকে আমরা বলতে পারি আমাদের ইলেকট্রনের বিভব শক্তি। এখন এই v² এর জায়গায় যদি আমি এই z e²/mr বসাই তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হাফ m × z e²/mr মাইনাস z e²/r। এবং ক্যালকুলেট করলে আমরা দেখব আমাদের আসছে - z e²/2 × r। তো এটা হলো গিয়ে আমাদের কোন একটা শক্তি স্তরের
ইলেকট্রনের যে কোনো একটা শক্তি স্তরের জন্য আমাদের শক্তির মান, মোট শক্তির মান -ze²/2r। দেখা যায় আমাদের প্রথম শক্তি স্তরের জন্য এই শক্তির মানটা আছে -13.6 ইলেকট্রন ভোল্ট। আমরা রাদারফোর্ডের মডেল দেখলাম, আমরা বোরের মডেল দেখলাম, এবং এই দুই মডেলেই আমাদের ইলেকট্রনকে কণা হিসেবে চিন্তা করা হয়েছে, পার্টিকেল নেচারকে আমরা প্রাধান্য দিলাম। কিন্তু আধুনিক যখন গবেষণা শুরু হয় তখন বিভিন্ন বিজ্ঞানী খেয়াল করেন যে ইলেকট্রনের ঠিক আলোর মতো দ্বৈত নেচার আছে। আমরা জানি আলো কণা হিসেবে অবস্থান করে, আলো তরঙ্গ হিসেবে অবস্থান করে, ঠিক একইভাবে ইলেকট্রনও কখনো কণা কখনো তরঙ্গ হিসেবে কাজ করে। সর্বপ্রথম এবং সবচেয়ে ভালোভাবে এই জিনিসটা ব্যাখ্যা করেন লুই ডি ব্রোগলি, এবং সেই ডি ব্রোগলির মতবাদ বা ডি ব্রোগলির যে সমীকরণ সেটা আমরা এখন প্রতিপাদন করব। খুবই সহজ প্রতিপাদন। প্রথমে ডি ব্রোগলি আলোকে বা ইলেকট্রনকে একটা কণা হিসেবে চিন্তা করেন। তো সেই কণার সমীকরণ থেকে সে লিখতে পারে যে E = mc²। যখন আমরা ইলেকট্রনকে কণা হিসেবে চিন্তা করি, ইলেকট্রনকে যখন আমরা ওয়েভ হিসেবে চিন্তা করি, তখন সেই ইলেকট্রনের শক্তি আমরা লিখতে পারি hc/λ, যখন তাকে আমরা ওয়েভ বা তরঙ্গ হিসেবে চিন্তা করি। এবং যেহেতু দুইটাই ইলেকট্রনের শক্তি, কখনো কণা হিসেবে কখনো তরঙ্গ হিসেবে, দুইটা শক্তিকে সমান ধরে আমি লিখতে পারি mc² = hc/λ। c যদি আমি ক্যান্সেল আউট করি, mc = h/λ, আর c এর বদলে আমি যদি বেগ ভেলোসিটি দিয়ে প্রকাশ করি, λ = h/mv। আমি পক্ষান্তর করলাম এখানে। ল্যামডা দিয়ে আমরা বুঝাই তরঙ্গ দৈর্ঘ্য, যেটা কিনা আমার তরঙ্গ ধর্মের প্রতিনিধি, আর এমভি দিয়ে আমরা বুঝাই ভরবেগ, যেটা কিনা আমার কণা ধর্মের প্রতিনিধি। এবং এই সমীকরণটাকে আমরা বলি ডি ব্রগলি সমীকরণ। এবং এই সমীকরণের তাৎপর্য কি? এই সমীকরণটা আমার কণা ধর্ম এবং তরঙ্গ ধর্মের মাঝখানে সম্পর্ক সাধন করে। কিরকম? ল্যামডা এটা হলো কি আমাদের তরঙ্গ ধর্ম, সুতরাং আমরা বলতে পারি যে আমাদের তরঙ্গ ধর্ম h/mv, সেটা হলো গিয়ে আমাদের কণা ধর্ম। তরঙ্গ ধর্ম হলো গিয়ে h/কণা ধর্ম। h একটা ধ্রুবক। আমরা বলতে পারি আমাদের তরঙ্গ ধর্ম বা ওয়েভ নেচার ইজ প্রপোর্শনাল টু 1/পার্টিকেল নেচার। কণা ধর্মের ব্যস্তানুপাতিক হলো গিয়ে তরঙ্গ ধর্ম। এবং এই কথাটার মিনিং কি? যে আমাদের যে সকল বস্তু সাধারণত যেগুলি কম ভেলোসিটিতে চলে, যেমন ধরে আমরা বা ট্রাক, বাস, এগুলির যেহেতু ভেলোসিটি অনেক কম, তাদের বেশিরভাগ ধর্মই হলো গিয়ে কণা ধর্ম। এবং কণা ধর্ম যেহেতু অনেক বেশি, তার ওয়েভ নেচার যেটা সেটা অনেক কম। কিন্তু আমরা যদি কোনো ওয়েভের কথা চিন্তা করি, ফর এক্সাম্পল সাউন্ড ওয়েভের ওয়েভ নেচার এতই বেশি যে তার পার্টিকেল নেচার খুবই কম, কণা ধর্ম খুবই কম। এজন্য প্রচন্ড শব্দ তৈরি করে আমরা দেখি মাঝে মধ্যে অনেক সময় কিছু গ্লাস ভেঙে ফেলা হয়, এবং সেটা হলো গিয়ে যখন তরঙ্গ ধর্ম ইউজ করে আমরা কণা ধর্মে কনভার্ট করি, সেখান থেকে কিন্তু ওই কাহিনীটা হয়। অর্থাৎ আমরা তরঙ্গ ধর্মকে কণা ধর্মকে বা কণা ধর্মকে তরঙ্গ ধর্মে কনভার্ট করতে পারি ভেলোসিটি এবং মাস চেঞ্জের মাধ্যমে। পরমাণুর কোন একটা অরবিটালে কোন একটা ইলেকট্রন কিভাবে অবস্থান করে, তার সঠিক অবস্থান বা তার অবস্থা বোঝার জন্য আমাদের যে সংখ্যাগুলো দরকার হয় তাদেরকে আমরা বলি কোয়ান্টাম সংখ্যা। তো কোয়ান্টাম সংখ্যাকে আমরা মূলত 4 ভাগে ভাগ করি। আমরা দেখি যে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা n দ্বারা প্রকাশ করি, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা হলো কি আমাদের সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, তাকে আমরা l দিয়ে প্রকাশ করি, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, তাকে আমরা m দিয়ে প্রকাশ করি, আর স্পিন কোয়ান্টাম সংখ্যা, তাকে আমরা s দিয়ে প্রকাশ করি। তো আমাদের এই 4 প্রকার কোয়ান্টাম সংখ্যার 4 রকম কাজ। যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাকে বোঝায় যে আমাদের কততম শক্তি স্তরে আছে বা শক্তি স্তরের আকার, বা কোন নম্বর শক্তি স্তরে সে আছে, প্রথম শক্তি স্তরে আছে না দ্বিতীয় শক্তি স্তরে আছে না কোন শক্তি স্তরে আছে, সেটা আমরা n এর মান থেকে বুঝতে পারি। অর্থাৎ n এর মান যদি 1 হয় তার মানে প্রথম শক্তি স্তর, n এর মান যদি 3 হয় তৃতীয় শক্তি স্তর, n এর মান যদি 5 হয় তার মানে পঞ্চম শক্তি স্তর। সহকারী কোয়ান্টাম সংখ্যা আমাকে ইন্ডিকেট করে আমাদের উপশক্তি স্তরের আকৃতি। আমাদের উপশক্তি স্তরগুলো বিভিন্ন রকম হয়, যেমন s, p, d, f, বিভিন্ন রকম অরবিটাল আমরা দেখি। আমরা s অরবিটাল আমরা জানি গোলক আকৃতির, p অরবিটাল হলো গিয়ে আমাদের ডাম্বেল আকৃতির, d অরবিটাল হলো গিয়ে আমাদের ডাবল ডাম্বেল আকৃতির, আর f অরবিটাল হলো গিয়ে বর্তুলাকার। তো এখন আমাদের এই কোনটা মানে s, p, d, f এর কোনটা হবে আমাদের একটা ইলেকট্রন কোন অরবিটালে আছে এটা বোঝার জন্য আমরা যেটা করি সহকারী কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করি। আমাদের l এর মান
মান যদি 0 হয় তখন আমরা বলি গিয়ে সেটা হলো s অরবিটাল। আমাদের l এর মান যদি 1 হয় আমরা বলি সেটা p অরবিটাল। আমাদের l এর মান যদি 2 হয় আমরা বলি সেটা হলো গিয়ে d অরবিটাল। l এর মান 3 হলে f অরবিটাল। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমাকে বোঝায় যে একটা অরবিটালের ভিতর ইলেকট্রনগুলোর ত্রিমাত্রিক দিকবিন্যাস, বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা মোট অরবিটাল সংখ্যা কাউন্ট করতে পারি। আমাদের কোনো একটা শক্তি স্তরে হাইয়েস্ট কয়টা অরবিটাল আছে সেই অরবিটাল সংখ্যা আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাগুলো দেখে ব্যাখ্যা করতে পারি। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা আমাকে বোঝায় যে ইলেকট্রনের স্পিন কিরকম। সাধারণত আমরা যেই ইলেকট্রনের সাথে পরিচিত, আমরা যেই গ্রহে থাকি সেই গ্রহের ইলেকট্রনগুলো স্পিন বিপরীত দিক। একটা ইলেকট্রন যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, আরেকটা ইলেকট্রন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, এবং আমরা বলি যে আমাদের ইলেকট্রনের স্পিন হলো গিয়ে +½ এবং -½ সাধারণত প্লাস দিয়ে আমরা কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন বুঝাই, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর মাইনাস দিয়ে আমরা ক্লকওয়াইজ রোটেশন বুঝাই। সুতরাং একটা ইলেকট্রন অর্ধেক ঘুরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আরেকটা ইলেকট্রন অর্ধেক ঘুরে ঘড়ির কাঁটার দিকে। এবং ইলেকট্রন যেহেতু আইডেন্টিক্যাল, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমাদের সাপোজ এটা হলো একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, দুইটা বিপরীত দিকে মুখ করে আছে, একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরলো, একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলো, তারপরেও কিন্তু তারা আবার ঠিক আগের জায়গায় চলে আসলো। আমার মনে হবে তারাই কিন্তু পূর্ণ একটা ঘূর্ণন সম্পন্ন করছে, বাট প্রতিটা ইলেকট্রন কিন্তু ইন্ডিভিজুয়ালি অর্ধেক অর্ধেক ঘুরে। দ্যাটস ওয়াই আমরা বলি যে আমাদের ইলেকট্রনের স্পিন হাফ, কারণ দুইটা ইলেকট্রন একসাথে থাকে, তারা যখন অর্ধেক অর্ধেক ঘুরে তখনই আমার মনে হচ্ছে যে তারা একটা পূর্ণ স্পন্দন বা পূর্ণ কম্পন সম্পন্ন করে ফেলছে। তো এভাবে আমরা 4টা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানলাম। এখন আমরা যে কাজটা করব যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে কিভাবে কোনো একটা শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে সেই জিনিসটা আমরা দেখব, এবং কোনো একটা ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের জন্য আমাদের কোয়ান্টাম সংখ্যা কিরকম হবে সেটা আমরা বের করা শিখব। কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে আমরা এখন কোনো একটা শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে সেই জিনিসটা আমরা দেখব। আমরা এমসিকিউতে পড়ে আসছি যে যদি আমাদের n-তম শক্তি স্তর হয় তাহলে আমাদের সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। অর্থাৎ প্রথম শক্তি স্তরে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন থাকে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন থাকে গিয়ে 8টা, তৃতীয় শক্তি স্তরে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন থাকে 18টা, চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকে হলো গিয়ে আমাদের 32টা। আমরা এখন ওই জিনিসটাই থিওরিটিক্যালি কিভাবে আসে সেই জিনিসটা একটু খেয়াল করব যে চতুর্থ শক্তি স্তর মানে হলো গিয়ে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হলো গিয়ে 4, n = 4 মানে চতুর্থ শক্তি স্তর। এখন n এর মানের উপর ডিপেন্ড করে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান। সহকারী কোয়ান্টাম সংখ্যা l হলো 0 থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ l এর মান হবে গিয়ে 0 থেকে n-1 মানে 3 পর্যন্ত। অর্থাৎ l এর মান পাবো আমি 0, 1, 2, 3। l এর মান 0 মানে হলো গিয়ে s অরবিটাল, l এর মান 1 মানে p অরবিটাল, l এর মান 2 মানে d অরবিটাল, এবং l এর মান 3 মানে হলো গিয়ে f অরবিটাল। এই l এর মানের উপর ডিপেন্ড করে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m এর মান। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m এর মান হয় +l হতে -l পর্যন্ত। অর্থাৎ যখন l এর মান 0 আমার m এর মান আসবে 0, যখন l এর মান 1 আমার m এর মান আসবে +1, 0, -1, যখন l এর মান 2 আমার m এর মান আসবে +2, +1, 0, -1, -2, এবং যখন আমার l এর মান 3 আমার m এর মান আসবে +3, +2, +1, 0, -1, -2, -3। এবং আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার টোটাল মান, মোট যতগুলি ভ্যালু আমি পাচ্ছি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার, সেই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার টোটাল মান আমাকে ইন্ডিকেট করবে আমার মোট কয়টা অরবিটাল আছে চতুর্থ শক্তি স্তরে। যেমন l এর মান 0, অর্থাৎ এই s অরবিটালের জন্য আমি m পাচ্ছি একটা, সুতরাং আমার s অরবিটালে উপশক্তি স্তর বা অরবিটাল আছে গিয়ে একটা, শুধুমাত্র এটা হবে গিয়ে 4s। এখানে 3টা ভ্যালু পাচ্ছি আমি p এর জন্য, আমি পাবো 4px, 4py, 4pz। এখানে আমি 5টা ভ্যালু পাচ্ছি, এটা 5টা d অরবিটাল, এখানে 7টা ভ্যালু পাচ্ছি, 7টা f অরবিটাল থাকবে। সুতরাং আমরা বলতে পারি আমাদের চতুর্থ শক্তি স্তরে মোট অরবিটাল কয়টা, m এর মান যতগুলো, m এর মান 1টা যোগ 3টা যোগ 5টা যোগ 7টা, 1 যোগ 3 যোগ 5 যোগ 7, এবং আমরা পাবো মোট অরবিটাল 16টা। এবং আমরা জানি আমাদের স্পিন হলো গিয়ে +½ এবং -½ স্পিন +½ এবং -½ তার মানে হলো যে আমাদের একটা অরবিটালে
একটা ইলেকট্রন যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আরেকটা ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, অর্থাৎ একটা অরবিটালে আমার হাইয়েস্ট ইলেকট্রন থাকে দুইটা। একটা অরবিটালে যদি হাইয়েস্ট দুইটা ইলেকট্রন থাকে তাহলে আমাদের এই 16টা অরবিটাল যেটা কিনা চতুর্থ শক্তি স্তরে আছে, সেই 16টা অরবিটালে হাইয়েস্ট ইলেকট্রন থাকতে পারে আমরা এখন তাহলে চতুর্থ শক্তি স্তরে হাইয়েস্ট ইলেকট্রন বের করে ফেলতে পারি। আমার অরবিটাল আছে 16টা, প্রতিটা অরবিটালে হাইয়েস্ট ইলেকট্রন থাকতে পারে দুইটা, কারণ স্পিন হলো গিয়ে প্লাস হাফ এবং মাইনাস হাফ। সুতরাং আমাদের মোট ইলেকট্রন বা সর্বোচ্চ ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে সেটা হলো গিয়ে 16 × 2 মানে হলো গিয়ে 32। যদি আমার এরকম বলতো যে কোনো একটা গ্রহে আমার স্পিন হলো গিয়ে প্লাস হাফ 0 মাইনাস হাফ, স্পিনটা চেঞ্জ করে দিল, স্পিনটা যদি চেঞ্জ করে দেয় তার মানে কি? তার মানে হলো আমার একটা অরবিটালে 3টা ইলেকট্রন থাকতে পারে, যার একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে, একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, আর একটা ঘুরেই না। অর্থাৎ একটা অরবিটালে যখন 3টা ইলেকট্রন থাকবে তখন যদি আমাকে হাইয়েস্ট ইলেকট্রন বের করতে বলে তখন আমার হাইয়েস্ট ইলেকট্রন হবে 3 × 16, অর্থাৎ দ্যাট ইজ ইকুয়ালস টু 48। আমি যেটা বলতে চাচ্ছি এটা অ্যাবনর্মাল কেস, এটা সাধারণত হয় না। আমি যেটা বলতে চাচ্ছি আমাদের যে শর্টকাট সূত্রটা ছিল n তম শক্তি স্তরে আমার সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2n², এখানে এই যে 2 যেটা, এই 2 হলো গিয়ে আমাদের স্পিন সংখ্যা ইন্ডিকেট করে। অর্থাৎ আমাদের স্পিন কোন একটা গ্রহে যদি স্পিন 5 হয় তাহলে কোন একটা শক্তি স্তরে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হবে গিয়ে 5n²। আর আমরা যেহেতু জানি ইলেকট্রনের স্পিন প্লাস হাফ এবং মাইনাস হাফ, তাই আমাদের কোন একটা শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হলো গিয়ে 2n²। কোয়ান্টাম সংখ্যা রিলেটেড আরেক রকম কোশ্চেন আমরা সলভ করি, সেটা হলো গিয়ে এরকম যে আমাকে একটা মৌল দিয়ে দেয়, ফর এক্সাম্পল নাইট্রোজেন 1s2 2s2 2px1 2py1 2pz1। আমাদেরকে বের করতে বললো নাইট্রোজেনের প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ এবং সপ্তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা বের করতে। তো আমরা যদি চিন্তা করি যে একটু বক্স এঁকে নেই নাইট্রোজেনের ইলেকট্রনগুলোর, 1s অরবিটালে আমাদের ইলেকট্রন আছে 2টা, 2s অরবিটালেও ইলেকট্রন আছে 2টা, আর এখানে যে p অরবিটালের প্রতিটাতে আমাদের ইলেকট্রন আছে গিয়ে একটা। তো আমরা এখন প্রথম ইলেকট্রনটা অবশ্যই আমাদের এই 1s অরবিটালে আছে, এই ইলেকট্রনটার কথা বলছি আমরা। আমাদের ফার্স্ট ইলেকট্রন E1 বললাম আমরা এটাকে, এটার জন্য আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা কত হবে? প্রথম ইলেকট্রনটা আমার কোন শক্তি স্তরে আছে? 1s এ আছে। সুতরাং আমার n এর মান হলো গিয়ে 1, এই যে সামনের 1টা আমাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা ইন্ডিকেট করে, প্রথম শক্তি স্তরের ইলেকট্রন। n এর মান 1, l এর মান কত হবে? আমরা যদি l দেখি, l আমরা বুঝি কিভাবে? sp_df থেকে, এটা s অরবিটালে আছে, সুতরাং l এর মান হলো গিয়ে 0। l এর মান যদি 0 হয় আমি এখান থেকে কিন্তু m এর মান লিখে ফেলতে পারি, l এর মান 0 তার মানে হলো m এর মানও 0, এবং স্পিন যেটা প্রথম স্পিনটা আমি ইচ্ছার মতো ধরতে পারি। আমরা ধরলাম আমাদের প্রথম স্পিনটা হলো গিয়ে প্লাস হাফ, অর্থাৎ ইলেকট্রন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। ওকে, এটা হলো আমাদের প্রথম ইলেকট্রনের জন্য। আমি যদি এখন বলি আমার দ্বিতীয় ইলেকট্রনের জন্য বের করতে কোয়ান্টাম সংখ্যাগুলো, দ্বিতীয় ইলেকট্রনটাও কিন্তু আমার এই যে 1s অরবিটালে আছে, সুতরাং n এর মান 1, l এর মান যেহেতু s অরবিটালে আছে l এর মান 0, l এর মান 0 হলে m এর মানও 0। বাট আমরা যখন স্পিন বের করব দেখি আমরা প্রথমটা যেদিকে ঘুরছিল দ্বিতীয়টা অবশ্যই তার বিপরীত দিকে ঘুরছে, এবং আমরা এখানে স্পিন পাবো গিয়ে -12। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম এবং দ্বিতীয় ইলেকট্রনের 3টা কোয়ান্টাম নাম্বার সেম, বাট 4 নম্বর কোয়ান্টাম নাম্বার ভিন্ন হচ্ছে। এবং এটার একটা সূত্রই আছে, সেটাকে আমরা বলি গিয়ে পলির বর্জন নীতি বা পাউলির নীতি, যে সেটা হলো গিয়ে যে আমাদের কোন একটা মৌলের 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সেম হয় না। 3টা যদি সেম হয় অবশ্যই একটা ভিন্ন হবে। এমনও হতে পারে যে 4টা কোয়ান্টাম সংখ্যাই ভিন্ন, এমন হতে পারে 2টা কোয়ান্টাম সংখ্যা ভিন্ন, 3টা কোয়ান্টাম সংখ্যা ভিন্ন, বাট কখনোই এমন হবে না যে কোনো ভিন্ন কোয়ান্টাম সংখ্যা নাই। ঠিক একইভাবে আমরা যদি 6 এবং 7 নম্বর ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার বের করি, আমরা একটু খেয়াল করি যে আমরা 6 নম্বর ইলেকট্রনের যদি কোয়ান্টাম নাম্বার বের করি, সেখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কত হবে? 6 নম্বর ইলেকট্রনটা কোথায় আছে? 1 2 3 4, এটা হলো গিয়ে 5, এবং এটা হলো 6 নম্বর ইলেকট্রন, অর্থাৎ এটা py অরবিটালে আছে এবং 2py এ আছে। সুতরাং n এর মান হলো গিয়ে 2, যেহেতু p অরবিটাল, l এর মান 1, এবং l এর মান 1 হলে m এর পসিবল মান 3টা, +1 0 -1। তো আমরা +1 0 -1 ধরলে 2py এর জন্য আমাদের m এর মান আসছে 0। এবং স্পিন খেয়াল করি আমাদের প্রথম ইলেকট্রনটার স্পিন যেদিকে ছিল
2py এ যে ইলেকট্রনটা আছে তারও একই দিকে কিন্তু স্পিন, অর্থাৎ আমরা ধরে নিব এখানে আমাদের স্পিন হলো গিয়ে +½ আর যদি আমরা 7 নম্বর ইলেকট্রনটার জন্য খেয়াল করি 7 নম্বর ইলেকট্রনটা 2pz এ আছে, তার n এর মান 2, l এর মান যেহেতু p অরবিটালে আছে 1, m এর মান +1 0 -1 আমরা বলতে পারবো m এর মান হলো গিয়ে -1 এবং স্পিন দ্যাট ইজ -½ তো খেয়াল করি 6 আর 7 নম্বর ইলেকট্রনেরও তিনটা কোয়ান্টাম নাম্বার সেম, 4 নম্বর কোয়ান্টাম নাম্বারটা ভিন্ন, অর্থাৎ এখান থেকে আমরা পলির বর্জন নীতি সম্পর্কে ধারণা পাই। পলির বর্জন নীতি হলো গিয়ে আমাদের ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা কখনোই সেম হবে না, দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সেম হবে না, অবশ্যই মিনিমাম একটা কোয়ান্টাম সংখ্যা ভেরি করবে দুইটা ইলেকট্রনের মাঝখানে। আমরা আউটবাউ নীতি সম্পর্কে বুঝবো। আউটবাউ একটা জার্মান শব্দ, তার অর্থ হলো গিয়ে বিল্ডিং আপ, মানে হলো গিয়ে ইলেকট্রন যখন কোন একটা অরবিটাল থেকে আরেকটা অরবিটালে প্রবেশ করে তখন সবসময় ইলেকট্রনটা আগে কম শক্তির অরবিটালে প্রবেশ করে, কম শক্তির অরবিটাল ফিল আপ করার পর ইলেকট্রনটা উপরের শক্তি স্তরে যায়, বেশি শক্তি সম্পন্ন অরবিটালে যায়, এভাবে কন্টিনিউয়াসলি সে আগে কম শক্তির স্তর ফিল আপ করতে থাকে, এরপর আস্তে ধীরে উপরের দিকে উঠতে থাকে। তো আমরা এই শক্তিটা কিভাবে মাপি? কোন একটা অরবিটালের শক্তি আমরা পরিমাপ করি তার n+l এর ভ্যালু থেকে, এবং n দিয়ে আমরা বুঝাই প্রধান কোয়ান্টাম সংখ্যা, l দিয়ে আমরা বুঝাই সহকারী কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাতে আমরা বুঝতেই পারবো, ফর এক্সাম্পল আমি বললাম 5s অরবিটালের প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হলো গিয়ে 5। আমি যদি বলি 3d এর প্রধান কোয়ান্টাম সংখ্যা হলো গিয়ে 3। আমি যদি বলি 2p এর প্রধান কোয়ান্টাম সংখ্যা হলো গিয়ে 2। আর এই l এর মান আমাদের বিভিন্ন অরবিটালের জন্য বিভিন্ন রকম। আমরা এতক্ষণে জানি s অরবিটালের জন্য l এর মান 0, p অরবিটালের জন্য l এর মান 1, d অরবিটালের জন্য 2, f অরবিটালের জন্য l এর মান হলো গিয়ে 3। এগুলি হলো গিয়ে আমাদের বিভিন্ন l এর মান। তো এখন আমরা যদি এরকম একটা কোশ্চেনের সম্মুখীন হই যে আমাদের অনেকগুলি অরবিটাল দিয়ে দিল, প্রশ্ন করলো তাদের সিকোয়েন্স বের করতে, ইলেকট্রন আগে কোন অরবিটালে যাবে এরপর কোন অরবিটালে যাবে, এটা সিকোয়েন্সিয়ালি সাজাতে বললো। তা আমরা শক্তি বের করব। আমরা দেখি 4p অরবিটালের শক্তি কি? শক্তি হলো গিয়ে n+l এর মান। 4p অরবিটালের জন্য n এর মান 4 আর যেহেতু p l এর মান হলো গিয়ে 1, তার মানে n+l এর মান আমরা পাচ্ছি গিয়ে 5। 3s অরবিটালের জন্য n এর মান 3, l এর মান 0, আমরা পাচ্ছি 3। 3d অরবিটালের জন্য n এর মান 3, d এর জন্য l এর মান 2, তার মানে আমরা আবারও পাচ্ছি 5। 3p এর জন্য n এর মান 3, l এর মান 1, সুতরাং আমরা এখানে পাচ্ছি গিয়ে 4। 4d এর জন্য n এর মান 4, l এর মান 2, আমরা পাচ্ছি 6। 5s এর জন্য n এর মান 5, l এর মান 0, আমরা পাচ্ছি গিয়ে 5। আর 5p এর জন্য n এর মান 5, l এর মান 1, আমরা পাচ্ছি গিয়ে 6। আমি এখানে যে মার্ক করে যে জিনিসগুলি দেখাচ্ছি সেগুলিতে অ্যাকচুয়ালি আমি n+l এর ভ্যালু বের করছি, এবং আমরা জানি যার n+l এর মান কম সেটাই আগে ইলেকট্রন প্রবেশ করবে। তো আমরা ফাইন্ড আউট করি যে আমাদের এখানে সবচেয়ে ছোট হলো গিয়ে 3, সুতরাং সবার আগে ইলেকট্রন আমাদের প্রবেশ করবে 3s এ। এরপর আমরা দেখি যে সবচেয়ে ছোট কোনটা, এরপর ছোট হলো গিয়ে 4, তার মানে 3s এর পর আমরা বলতে পারি আমাদের 3p তে ইলেকট্রন প্রবেশ করবে, যেগুলো আমাদের দেওয়া আছে তার ভিতর। এরপর যদি আমরা দেখি যে আমাদের ছোটকে 3 আর 4 এর পর আমাদের ছোট হলো গিয়ে 5, তা আমরা 5 বিশিষ্ট তিনটা অরবিটাল দেখতে পাচ্ছি। 5 বিশিষ্ট আমরা তিনটা অরবিটাল দেখতে পাচ্ছি, একটা হলো গিয়ে আমাদের 4p, একটা হলো 3d, একটা হলো 5s। তো আমাদের অ্যাকচুয়ালি কোনটায় আগে ইলেকট্রন প্রবেশ করবে এই তিনটার ভিতর সেটা আমরা ডিফাইন করতে গিয়ে একটু সমস্যায় পড়ে গেলাম, কারণ আমাদের n+l যেটাকে আমরা শক্তি বলে আসছি সেগুলি সমান। যখন আমাদের n+l এর মান সমান তখন n এর মান যার কম আমরা ধরে নিব সেই অরবিটালের শক্তি কম, অর্থাৎ আমরা ধরে নিব 3d অরবিটাল যার n এর মান সবচেয়ে কম সেটায় সবার আগে ইলেকট্রন প্রবেশ করবে, কারণ তার শক্তি তুলনামূলকভাবে কম। এখন 4p আর 5s এর ভিতর 4p এর n এর মান কম, সুতরাং আমরা বলবো 3d এর পর ইলেকট্রন যাবে 4p তে, আর 4p এর পর ইলেকট্রন যাবে গিয়ে আমাদের 5s এ। আর বাকি থাকলো কারা কারা? বাকি থাকলো আমাদের 4d এবং 5p, যাদের দুইজনেরই n+l এর মান হলো গিয়ে 6।
তো আমরা যদি এখন দেখি এখানেও আগে সূত্র আমরা খাটাবো, যখন n প্লাস l এর মান সমান, আমি খেয়াল করব কার প্রধান কোয়ান্টাম সংখ্যা বা n এর মান ছোট, সেটা হলো গিয়ে 4d। তার মানে 4d তে আগে ইলেকট্রন যাবে, এরপরে যাবে 5p তে। তা আমাদের গিভেন যে অরবিটাল গুলো ছিল তাদের ভিতর কোন অরবিটালে আগে যাবে, সেটা হলো গিয়ে 3s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে, এরপরে 3p তে, এরপরে 3d তে, এরপর আস্তে আস্তে 4p, 5s, 4d এবং 5p অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। আমরা হাইড্রোজেন বর্ণালী নিয়ে আলোচনা করব। হাইড্রোজেন বর্ণালী হলো গিয়ে হাইড্রোজেন পরমাণুর ভিতর আমরা যে বর্ণালী দেখতে পাই তাকে আমরা বলি হাইড্রোজেন বর্ণালী। পৃথিবীর প্রতিটা মৌলেরই আমরা বর্ণালী দেখতে পাই, বাট আমরা শুধুমাত্র হাইড্রোজেন বর্ণালী নিয়ে আলোচনা করি কারণ এটা অনেক সহজ, কারণ এখানে মাত্র একটা ইলেকট্রন আছে। আমাদের যদি অনেকগুলি ইলেকট্রন থাকতো তাহলে বর্ণালী আরো কমপ্লিকেটেড হতো। আমরা সহজ বর্ণালী নিয়ে আলোচনা করে থাকি। তো আমরা এখানে একটা হাইড্রোজেনের ছবি দেখতে পাচ্ছি। এটা কি ধরনের কথা হলো? হাইড্রোজেনের তো শক্তি স্তর একটা, বাট এখানে দেখি যে আমাদের একটা ইলেকট্রন আছে, একটা প্রোটন আছে এবং অনেকগুলি শক্তি স্তর আছে। শুধু হাইড্রোজেন না, পৃথিবীর যে কোনো মৌলেরই আমাদের অসংখ্য শক্তি স্তর থাকে। আমরা যদি এই হাইড্রোজেনকে হিট দেই, তখন হাইড্রোজেনের যে ইলেকট্রনটা সেটা সাপোজ ইনফিনিটিতে চলে গেল। ইনফিনিটি বলতে কি বুঝাচ্ছি? ইনফিনিটি বলতে আমরা বুঝাচ্ছি এমন একটা শক্তি স্তর যেই শক্তি স্তরে আমাদের এই প্রোটনের আকর্ষণ বল নাই বললেই চলে, খুবই নগণ্য। তো ইলেকট্রনটা কিছুক্ষণ পরে তো আবার ফিরে আসবে। ইলেকট্রনটা যখন ইনফিনিটি থেকে আমাদের আবার সাপোজ প্রথম শক্তি স্তরে ফিরে আসলো বা দ্বিতীয় শক্তি স্তরে আসলো, তখন আমরা জানি ইলেকট্রন যখন যায়, ইলেকট্রন যখন নিচে শক্তি স্তর থেকে উপরে শক্তি স্তরে উঠে, তখন তাকে শক্তি দেয়া লাগে, সে শক্তি শোষণ করে। আর ইলেকট্রন যখন উপরে শক্তি স্তর থেকে নিচে শক্তি স্তরে নামে, তখন সে শক্তি বিকিরণ করে এবং এই শক্তির বিকিরণটা সে একটা তরঙ্গ আকারে করে। এই তরঙ্গটাকেই আমরা বলি বর্ণালী, শক্তির বিকিরণটাকেই আমরা বলি গিয়ে বর্ণালী। এবং এই শক্তির বিকিরণটাকে আমরা যখন স্পেকট্রোমিটার নামে একটা যন্ত্র দিয়ে দেখি, তখন আমরা স্পেকট্রাম দেখতে পাই এবং সেই স্পেকট্রাম এর বাংলা শব্দই হলো গিয়ে বর্ণালী। এখন বিভিন্ন রকম বর্ণালী আমরা দেখতে পাই, বিভিন্ন সিরিজের বর্ণালী আমরা দেখতে পাই। তার ভিতরে 5টা সিরিজ হলো লাইম্যান সিরিজ, বামার সিরিজ, পেস্টেন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফুন্ড সিরিজ। আবার কখন কোন সিরিজ হয়, সাপোজ লাইম্যান সিরিজ নিয়ে আমি কথা বলছি। আমার একটা ইলেকট্রন, এটা হলো কি আমার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর শক্তি স্তর। একটা ইলেকট্রন আমার অসীম থেকে সাপোজ 1 নম্বর শক্তি স্তরে আসলো, তখন আমি পাবো লাইম্যান সিরিজ। একটা ইলেকট্রন আমার 5 নম্বর শক্তি স্তর থেকে 1 নম্বর শক্তি স্তরে আসলো, আমি পাবো লাইম্যান সিরিজ। একটা ইলেকট্রন আমার 2 নম্বর শক্তি স্তর থেকে 1 নম্বর শক্তি স্তরে আসলো, আমি পাবো লাইম্যান সিরিজ। অর্থাৎ নো ম্যাটার হোয়াট আমার ইলেকট্রনটা কই থেকে আসতেছে, বাট ইলেকট্রনটা যদি জাম্প করে আমার প্রথম শক্তি স্তরে এসে ফিক্স হয়, তখন আমরা বলবো আমরা পাচ্ছি গিয়ে লাইম্যান সিরিজ। অর্থাৎ লাইম্যান সিরিজের জন্য n1 = 1, অর্থাৎ n1 দিয়ে আমরা বুঝাই ইলেকট্রনটা কোথায় এসে পৌঁছাচ্ছে, সেটাকে আমরা বলি n1। একটা অরবিটাল n দিয়ে কক্ষপথ বুঝাই, অরবিট বুঝাই, সুতরাং n1 1 হলো গিয়ে লাইম্যান সিরিজের জন্য। অর্থাৎ ইলেকট্রন যেখান থেকে লাভ দিক না কেন, তার ডেস্টিনেশন যদি প্রথম শক্তি স্তর হয়, তখন তাকে আমরা বলি গিয়ে লাইম্যান সিরিজ। এরপর আসলো বামার সিরিজ। ইলেকট্রন যদি উপরের যে কোনো শক্তি স্তর থেকে লাভ দিয়ে দ্বিতীয় শক্তি স্তরে এসে পৌঁছায়, তখন আমরা যেই ধরনের বর্ণালী দেখতে পাই তাকে আমরা বলি বামার সিরিজ। অর্থাৎ এই ক্ষেত্রে n1 = হলো গিয়ে 2। অর্থাৎ ইলেকট্রন যদি 2 নম্বর শক্তি স্তরে আসে, সাপোজ 5 নম্বর শক্তি স্তর থেকে লাভ দিয়ে ইলেকট্রন 2 নম্বরে আসলো, বামার সিরিজ। ইলেকট্রন যদি অসীম থেকে লাভ দিয়ে 2 নম্বর শক্তি স্তরে আসে, বামার সিরিজ। ইলেকট্রন যদি 10 নম্বর শক্তি স্তর থেকে লাভ দিয়ে 2 নম্বর শক্তি স্তরে আসে, তাও আমি পাবো বামার সিরিজ। ঠিক একইভাবে পেস্টেন হবে যখন n1 = 3, অর্থাৎ ইলেকট্রন উপরে যে কোনো শক্তি স্তর থেকে লাভ দিয়ে যখন তৃতীয় শক্তি স্তরে আসবে, তখন তাকে আমরা বলবো পেস্টেন সিরিজ। ইলেকট্রন উপরে যে কোনো শক্তি স্তর থেকে লাভ দিয়ে যখন চতুর্থ শক্তি স্তরে আসবে, তখন তাকে আমরা বলি ব্র্যাকেট সিরিজ। ইলেকট্রন উপরে যে কোনো শক্তি স্তর থেকে লাভ দিয়ে যখন পঞ্চম শক্তি স্তরে এসে ফিক্স হবে, তখন তাকে আমরা বলি গিয়ে ফুন্ড সিরিজ। প্রশ্ন আসতে পারে যে এর পরে নাই কেন, 6 নম্বর 7 নম্বর নাই কেন? আমরা যদি দেখি যে আমরা যদি লাইম্যান সিরিজ, বামার সিরিজ, পেস্টেন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফুন্ড সিরিজের তরঙ্গ দৈর্ঘ্যটা মাপি, তখন আমরা দেখব যে আমাদের লাইম্যান থেকে যত আমরা ফুন্ডের দিকে আসি, আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কন্টিনিউয়াসলি বাড়তে থাকে। এবং আমাদের যে স্পেকট্রোমিটার যন্ত্র আছে, সেই স্পেকট্রোমিটার যন্ত্র একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য সে দেখতে পারে, ভিজিবল অ্যাকচুয়ালি স্পেকট্রোমিটারে ওই জিনিসটা ততটুকু পর্যন্তই দেখা যায় যতটুকু ফুন্ড সিরিজ পর্যন্ত থাকে। আমরা যদি 6 নম্বর অর্থাৎ অসীম থেকে কোনো একটা ইলেকট্রন 6 নম্বর শক্তি স্তরে এসে থামলো, তখন যদি আমি স্পেকট্রোমিটারে দেখি, আমি স্পেকট্রোমিটারে কোনো স্পেকট্রাম দেখতে পাই না বা কোনো বর্ণালী পাওয়া যায় না, কারণ যে তরঙ্গ দৈর্ঘ্য হয় সেই তরঙ্গ দৈর্ঘ্য অনেকটা বেতার তরঙ্গ দৈর্ঘ্যের সাইজের হয়ে যাচ্ছে। তো বেতার
তরঙ্গ দৈর্ঘ্য অ্যাকচুয়ালি আমরা স্পেকট্রোমিটারে দেখতে পাই না, তাই আমরা ওই ধরনের কোনো বর্ণালী পাই না। আরেকটা প্রশ্ন যেটা হতে পারে যে আমরা সাপোজ 6 নম্বর শক্তি স্তর থেকে 2 নম্বর শক্তি স্তরে আসলাম, আমার কি ধরনের বর্ণালী হবে? 6 নম্বর থেকে 2 নম্বরে আসতেছি, আমার অ্যারাইভাল, আমি কোথায় এসে পৌঁছাচ্ছি? 2 নম্বর শক্তি স্তরে এসে পৌঁছাচ্ছি। সুতরাং এটা হলো গিয়ে বামার সিরিজ। আমি বললাম উল্টাটা, আমি একটা ইলেকট্রন 2 নম্বর শক্তি স্তর থেকে 6 নম্বর শক্তি স্তরে গেল, বা 2 নম্বর শক্তি স্তর থেকে 5 নম্বর শক্তি স্তরে গেল, কোন সিরিজ আমি পাবো? 2 নম্বর শক্তি স্তর থেকে 5 নম্বরে যাচ্ছে, আমার ডেস্টিনেশন হলো গিয়ে 5 নম্বর শক্তি স্তর। আমাদের মনে হচ্ছে যে আমরা ফুন্ড সিরিজ পাবো, কারণ ফুন্ড সিরিজের জন্য 5 নম্বর শক্তি স্তর। কিন্তু না, যখন ইলেকট্রন উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে নামে, শুধুমাত্র তখনই আমি বর্ণালী পাবো। ইলেকট্রন যখন নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যায়, তখন আমরা কোনো বর্ণালী পাবো না। তার কারণটা হলো, ইলেকট্রন যখন উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে নামে, সে শক্তি বিকিরণ করে, সেই বিকিরিত শক্তিটাই আমি দেখতে পাই বর্ণালী আকারে। আর ইলেকট্রন যখন নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যায়, সে শক্তি শোষণ করে, এবং সেই শোষিত শক্তি কিন্তু আমরা দেখতে পাই না। আরেকটা জিনিস আমরা এখানে দেখতে চাই যে লাইনের কিছু ব্যাপার আছে, যে বলে অনেক সময় বলে যে লাইমেন সিরিজের প্রথম লাইন, লাইমেন সিরিজের দ্বিতীয় লাইন, বামার সিরিজের প্রথম লাইন, বামার সিরিজের পঞ্চম লাইন, এই লাইনগুলি দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায়? তো আমরা যদি ধরি যে যখন লাইমেন সিরিজ হবে, ইলেকট্রন অবশ্যই আমার প্রথম শক্তি স্তরে আসবে। ইলেকট্রনটা আমার 2 নম্বর থেকে প্রথম শক্তি স্তরে আসতে পারে, ইলেকট্রনটা আবার 3 নম্বর শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসতে পারে, 4 নম্বর থেকে আসতে পারে, অনেক দূর থেকেও আসতে পারে। ইলেকট্রন যখন জাস্ট ইমিডিয়েট 2 নম্বর শক্তি স্তর থেকে 1 নম্বর শক্তি স্তরে আসছে, তখন আমরা তাকে বলি লাইমেন সিরিজের ফার্স্ট লাইন, লাইমেন সিরিজের প্রথম লাইন। ইলেকট্রনটা যখন 3 নম্বর শক্তি স্তর থেকে আমার প্রথম শক্তি স্তরে এসে লাইমেন সিরিজ তৈরি করছে, তখন তাকে আমরা বলি লাইমেন সিরিজের দ্বিতীয় লাইন। ইলেকট্রনটা যখন 4 নম্বর শক্তি স্তর থেকে জাম্প করে আমার প্রথম শক্তি স্তরে এসে লাইমেন সিরিজ তৈরি করছে, তাকে আমরা বলি লাইমেন সিরিজের থার্ড লাইন। ঠিক একইভাবে বামার সিরিজ হবে কখন? বামার সিরিজ হবে যখন ইলেকট্রনটা 2 নম্বর শক্তি স্তরে এসে পৌঁছাবে। সে যখন 3 থেকে 2 আসবে, সেটা হবে বামার সিরিজের ফার্স্ট লাইন। সে যখন 4 থেকে 2 আসবে, সেটা হবে বামার সিরিজের সেকেন্ড লাইন। সে যখন 5 এর থেকে 2 আসবে, সেটা হবে বামার সিরিজের থার্ড লাইন। আমি যদি এখন বলি প্যাসচেন সিরিজের থার্ড লাইন কখন হবে? প্যাসচেন কখন হয়? যখন 3 নম্বর শক্তি স্তরে এসে ইলেকট্রন থামে। ইলেকট্রন যখন 4 নম্বর থেকে 3 নম্বরে আসবে, সেটা হবে প্যাসচেন সিরিজের প্রথম লাইন। ইলেকট্রন যখন 5 নম্বর শক্তি স্তর থেকে 3 নম্বরে এসে থামবে, সেটা হবে প্যাসচেন সিরিজের দ্বিতীয় লাইন। ইলেকট্রন যখন 6 নম্বর থেকে 3 নম্বরে এসে থামবে, সেটা হবে প্যাসচেন সিরিজের তৃতীয় লাইন। তো এভাবে আমরা কিন্তু বের করতে পারি আমাদের কোন সিরিজের কততম লাইন কি হয়। বা আরো সংক্ষেপে আমরা যদি একটা সূত্র দাঁড় করিয়ে ফেলি, আমরা যদি বলি যে লাইমেন সিরিজের ফিফথ লাইন কখন হয়? লাইমেন সিরিজের ফিফথ লাইন, লাইমেন মানে কত? লাইমেন মানে ইলেকট্রন 1 এ আসছে। আমি কয় নম্বর লাইনের কথা বলছি? 5 নম্বর। 1 আর 5 যোগ করলে কত হয়? 6। তার মানে লাইমেন সিরিজের ফিফথ লাইন, এটার মিনিং হলো ইলেকট্রন 6 এর থেকে 1 এ আসছে। লাইমেন এজন্য অবশ্যই 1 এ আসবে। 6 আমি কিভাবে পেলাম? লাইমেনের 1 আর ফিফথ এর 5, এই দুইটা যোগ করে আমরা পেলাম 6। আমরা যদি প্রশ্ন করি যে বামার সিরিজের থার্ড লাইন কত হবে, মানে কখন ইলেকট্রন কোথা থেকে কোথায় গেলে বামার সিরিজের থার্ড লাইন হবে? বামার মানে কি? বামার মানে হলো গিয়ে 2 নম্বর শক্তি স্তর। থার্ড লাইন এখান থেকে আসলো 3, 2 আর 3 যোগ করলে কত হয়? 5। আমরা 5 থেকে একটা ইলেকট্রন যখন 2 নম্বর শক্তি স্তরে যায়, আমরা বলি সেখানে বামার সিরিজ হয়, এবং সেইটা হয় বামার সিরিজের থার্ড লাইন। আমরা যদি প্রশ্ন করি ব্র্যাকেট সিরিজ, ব্র্যাকেট সিরিজের ফোর্থ লাইন, ব্র্যাকেট মানে কি? ব্র্যাকেট মানে হলো গিয়ে 4 নম্বর, আর ফোর্থ লাইন মানে আরেকটা 4 আর 4 যোগ করলে 8। তার মানে ব্র্যাকেট সিরিজের ফোর্থ লাইন মানে হলো ইলেকট্রন 8 নম্বর শক্তি স্তর থেকে 4 নম্বর শক্তি স্তরে যাচ্ছে। এবং আমরা বেসিক্যালি যেই কাজটা করব, ম্যাথমেটিক্যালি আমরা যেই তরঙ্গ দৈর্ঘ্যটা তৈরি হয় বর্ণালীর সময়, আমরা যে তরঙ্গ দৈর্ঘ্যটা পাই, যে তরঙ্গটা পাই, সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য আমাদের বের করা লাগে। এবং এই ব্যাপারে একটা সূত্র যেটা, সেটা এরকম যে a বার is equals to 1 by lambda is equals to RH into 1 by n1 square minus 1 by n2 square। আমরা এই ফর্মুলাটা দিয়ে বর্ণালীর সময় আমাদের যেই তরঙ্গটা তৈরি হয়, সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য খুব সহজেই বের করতে পারি। এখন আমরা আসি গিয়ে পরিচিতিতে। আমাদের এখানে কোনটা দিয়ে কি দিয়ে আমি কি বুঝাচ্ছি? আমরা a বার
দিয়ে বুঝাই তরঙ্গ সংখ্যা, আমাদের একক দৈর্ঘ্যে কয়টা তরঙ্গ আছে সেই তরঙ্গ সংখ্যাটা আমরা বুঝাই এবং এটার একক হলো সেন্টিমিটার ইনভার্স। ল্যামডা দিয়ে তরঙ্গ দৈর্ঘ্য বুঝায়। আর এইচ এটা হলো গিয়ে আমাদের একটা ধ্রুবক, এটাকে আমরা বলি গিয়ে রিডসবার্গ ধ্রুবক, এবং এই রিডসবার্গ ধ্রুবকের মানটা আমাদের মনে রাখা লাগবে। রিডসবার্গ কনস্ট্যান্ট এবং এর মান হলো গিয়ে 109,678 সেন্টিমিটার ইনভার্স। যদি আমরা খেয়াল করি এই সংখ্যাটা মনে রাখা সহজ বুদ্ধি হলো এই সংখ্যাটায় 6, 7, 8, 9, 10 সবই আছে। তো 109,678 এটা হলো কি আমাদের রিডসবার্গ ধ্রুবক। N1 N2 কি জিনিস আমরা এইমাত্রই বললাম। N1 হলো গিয়ে আমাদের কোন শক্তি স্তরে ইলেকট্রনটা এসে থামছে, আর N2 হলো গিয়ে কোথা থেকে ইলেকট্রনটা লাফ দিচ্ছে। ফর এক্সাম্পল আমরা বললাম প্যাসচেন সিরিজের ফিফথ লাইন। প্যাসচেন সিরিজের ফিফথ লাইন মানে কি? প্যাসচেন সিরিজ হবে যদি আমার ইলেকট্রনটা 3 নম্বর শক্তি স্তরে এসে থামে, আর ফিফথ লাইন মানে 3 এর সাথে 5 যোগ করলে হয় গিয়ে 8। তার মানে আমার একটা ইলেকট্রন 8 নম্বর শক্তি স্তর থেকে 3 নম্বরের শক্তি স্তরে যাচ্ছে, এবং তখন আমার যে বর্ণালীটা পাবো তার তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ সংখ্যা আমাকে বের করা লাগবে, এবং তখন আমার N1 হবে গিয়ে 3 আর N2 হবে গিয়ে 8। মানে ইলেকট্রন যেখান থেকে লাফ দিয়ে বর্ণালী তৈরি করবে সেটা হবে N2, আর যেখানে এসে পৌঁছে বর্ণালীটা তৈরি করবে সেটা হবে গিয়ে আমাদের N1। তো আমরা যদি এই ডাটাগুলি জানি এখান থেকে খুব সহজেই কিন্তু আমরা অঙ্ক করতে পারবো। ফর এক্সাম্পল আমরা যদি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি, আমাদেরকে কোন একটা ইলেকট্রনের জন্য বলে দিল সে বামার সিরিজের ফোর্থ লাইন তৈরি করে, আমাদেরকে বলল তার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে এবং তার রেডিয়েটেড এনার্জি বা বিকিরিত শক্তি কত সেটা বের করতে। তো আমরা যে কাজটা করব, বামার সিরিজের ফোর্থ লাইন, বামার মানে কি? ইলেকট্রন কোথায় এসে থামছে। বামার মানে হলো ইলেকট্রনটা 2 নম্বর শক্তি স্তরে এসে থামছে, আর ফোর্থ লাইন মানে ইলেকট্রনটা 6 থেকে 2 এ যাচ্ছে, যে 4 আর 2 যোগ করে আমি 6 পেলাম। তো আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের ফর্মুলা কি? 1/λ is equals to RH into 1/n1 square minus 1/n2 square, এবং এই ক্ষেত্রে আমাদের n1 হলো গিয়ে 2 আর n2 হলো গিয়ে 6। আমরা যদি মান বসাই 1/λ is equals to RH হলো 109,678, n1 হলো গিয়ে 2 মানে 1/2 স্কয়ার মাইনাস n2 হলো গিয়ে 6 1/6 স্কয়ার, এবং এখানে আমার যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা হলো গিয়ে 1/λ এর মান। আমি যদি রেজাল্টটাকে ইনভার্ট করি সেখান থেকে আমি ল্যামডার যে ভ্যালুটা পাবো সেটা আমরা ক্যালকুলেট করলেই হয়ে যাবে। ইনভার্স করা লাগবে, যেহেতু এটা 1/λ, আমি যদি ল্যামডা পেতে চাই এখানে ক্যালকুলেট করে ইনভার্স করব, এবং সেখান থেকে আমরা পাবো ল্যামডার একক সেন্টিমিটারে। এখন বিকিরিত শক্তি আমি কিভাবে বের করব? বিকিরিত শক্তি E এর একটা ফর্মুলা হলো E সমান hc/λ, এবং এই ফর্মুলায় যদি আমি এই ল্যামডাটা বসাই তাহলে কিন্তু ভুল হবে। কেন ভুল হবে? কারণ এই ল্যামডাটা হলো গিয়ে আমার সেন্টিমিটার এককে, আমার এই ল্যামডাটাকে অবশ্যই আগে মিটার এককে নেওয়া লাগবে, এবং তারপর আমি এই সূত্রে যদি আমি মান বসাই E সমান H হলো 6.63 10 to the power minus 34, C হলো গিয়ে 3 into 10 to the power 8, এবং ল্যামডা হলো গিয়ে এখান থেকে আমি যে মানটা পাচ্ছি সেটা বসালে আমরা কিন্তু পেয়ে যাব যে আমাদের যখন একটা বামার সিরিজের ফোর্থ লাইন তৈরি করে একটা ইলেকট্রন, তখন তার তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা তো আমি আগেই বের করলাম, আর সেই সাথে সে কতটুকু শক্তি বিকিরণ করে সেই শক্তির পরিমাণটাও কিন্তু আমরা বের করতে পারবো। আমাদের কোন একটা সিরিজের সর্বোচ্চ বা সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলতে পারে। যেমন আমাদের এখনকার যে প্রশ্নটা সেটা বললো যে বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত। ঠিক একইভাবে আমি কিন্তু প্রশ্ন করতে পারতাম বামার সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত, বা বামার সিরিজ না বলে অন্য যে কোনো সিরিজ বলতে পারতাম। তা আমরা বামার সিরিজ দিয়ে করে দেখি, এরপরে আমরা যে কোনো সিরিজের জন্য করতে পারবো। তো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বের করার যে সমীকরণ, সেই সমীকরণটা যদি আমি খেয়াল করি, আমার যদি তরঙ্গ দৈর্ঘ্য বের করা লাগে, আমার RH এর মান জানা লাগে, যেটা আমরা জানি 109,678 সেন্টিমিটার ইনভার্স। N1 এবং N2 এর মান জানা লাগে। N1 হলো ইলেকট্রন কোথায় এসে থামছে, আর N2 হলো ইলেকট্রন কই থেকে লাফ দিচ্ছে। তো আমরা যখন বামার সিরিজ বলে দিলাম, তার মানে আমার N1 হলো গিয়ে 2 মানে ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে এসে থামছে, আর N2 কত এটা কিন্তু আমি জানি না, কারণ আমার কোশ্চেনে কোথাও লেখা নেই ইলেকট্রনটা কই থেকে লাফ দিলে আমি সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য পাবো। তো এই N2 এর মানটা আমাদের একটু ক্যালকুলেট করে আগে বের করা লাগবে, তাহলে কিন্তু আমি অঙ্ক করে ফেলতে পারবো। কিভাবে? খেয়াল করি এই যে সমীকরণটা, এখানে RH একটা ধ্রুবক, যেহেতু ধ্রুবক আমরা বলতে পারি
1 by n1 square minus 1 by n2 square is proportional to 1 by lambda। অর্থাৎ আমার এই যে রেজাল্টটা 1 by n1 square minus 1 by n2 square এর সাথে আমার ল্যামডার সম্পর্ক কি রকম আমরা দেখি বুঝতে পারতেছি। এই রেজাল্টটার সাথে আমার ল্যামডার সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। যেহেতু ব্যস্তানুপাতিক আমাদের দরকার কি ল্যামডা মিনিমামের জন্য, আমাদের দরকার ল্যামডা মিনিমাম। তাই আমাদের যেই ওই পাশে রেজাল্টটা আছে সেটা কি, সেটা হলো 1 by n1 square minus 1 by n2 স্কয়ার। এটা কি হওয়া লাগবে, ম্যাক্সিমাম হতে হবে। কথাটা আমরা বুঝি, আমাদের এই সমীকরণ থেকে আমরা বুঝতে পারছি যে তারা ব্যস্তানুপাতিক, ল্যামডা এবং এই রেজাল্টটা ব্যস্তানুপাতিক। আমাদের যদি ল্যামডা আমি মিনিমাম করতে চাই তাহলে আমার এই রেজাল্টটা হওয়া লাগবে ম্যাক্সিমাম। এবং এই রেজাল্টটা কি রকম রেজাল্ট, এই রেজাল্টটা হলো আমাদের দুইটা বর্গের অন্তরফল। আমি যদি এভাবে লিখি তাহলে ব্যাপারটা আরো সহজে বোঝা যায়। আমাদের যে রেজাল্টটা আছে ওখানে ওই রেজাল্টটা হলো গিয়ে দুইটা বর্গের অন্তরফল। দুইটা বর্গের অন্তরফল ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম হবে কখন, ম্যাক্সিমাম হবে যদি আমাদের সমান চিহ্নের পরের টার্মটুকু 0 হয়। অর্থাৎ যদি 1 by n2 সমান 0 হয়, বা আমরা বলতে পারি n2 সমান 1 by 0 হয়, বা n2 সমান যদি ইনফিনিটি হয়। অর্থাৎ আমাদের ল্যামডা মিনিমাম হবে যদি আমার n2 ইনফিনিটি হয়। অর্থাৎ ল্যামডা মিনিমাম আমরা সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য পাবো বামার সিরিজের জন্য যদি আমার ইলেকট্রনটা অসীম থেকে 2 নম্বর শক্তি স্তরে আসে। শুধু বামার সিরিজের জন্য না, আমরা যে কোনো সিরিজের জন্য। কারণ খেয়াল করি এখানে n1 এর কিন্তু কোনো ভ্যালু নেই। n1 এর জায়গায় 2 বসাই, 1 বসাই, 4 বসাই, 5 বসাই, সেটা কিন্তু ম্যাটার করছে না। সুতরাং বামার সিরিজ না, যে কোনো সিরিজের জন্য যখন আমার ইনফিনিটি থেকে ইলেকট্রন এসে কোনো সিরিজ তৈরি করবে তখন আমরা পাবো গিয়ে আমাদের মিনিমাম ওয়েভলেংথ। এবং মিনিমাম ওয়েভলেংথ পাওয়া মানেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি পাওয়া। একটু খেয়াল করবো, আমরা মিনিমাম ওয়েভলেংথ পাওয়া যেই কথা, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি পাওয়া একই কথা। তার মানে মিনিমাম ওয়েভলেংথ বা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির জন্য আমাদের n2 এর মান হবে গিয়ে ইনফিনিটি। আর যদি উল্টাটা বলে যে আমাদের ম্যাক্সিমাম ওয়েভলেংথ অথবা যদি মিনিমাম ফ্রিকোয়েন্সি বলে তখন আমাদের n2 এর মান হবে, একটু ক্যালকুলেট করলে আমরা বুঝতে পারবো, আমাদের n2 এর মান হবে n1 + 1। অর্থাৎ যদি আমার বামার সিরিজের ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলতো, বামার সিরিজের ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য হতো যখন ইলেকট্রনটা 3 নম্বর শক্তি স্তর থেকে 2 নম্বর শক্তি স্তরে আসে, তখন আমরা পাবো ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য। আর ইলেকট্রনটা যখন অসীম থেকে 2 নম্বর শক্তি স্তরে আসে তখন আমি পাবো সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ অসীম থেকে আসলে আমার তরঙ্গ দৈর্ঘ্য হবে মিনিমাম, আর যদি জাস্ট উপরের লেভেল থেকে যদি ইলেকট্রনটা আসে তখন আমার তরঙ্গ দৈর্ঘ্য হবে গিয়ে ম্যাক্সিমাম। তো এখন আমরা আমাদের অঙ্কটা করে ফেলতে পারি। বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য আমাকে বের করা লাগবে। তো বামার সিরিজের যদি সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হয়, যেহেতু বামার সিরিজ তার মানে n1 মানে 2, n2 যেহেতু সর্বনিম্ন তার মানে n2 মানে হলো ইনফিনিটি, এবং RH এর মান আমরা জানি। সুতরাং আমাদের 1 বাই ল্যামডা মিনিমাম সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য হলো গিয়ে RH 109678 ইনটু 1 বাই n1 স্কয়ার মানে হলো 1 বাই 2 স্কয়ার মাইনাস 1 বাই ইনফিনিটি স্কয়ার। 1 বাই ইনফিনিটি স্কয়ার এতটুকু আসবে গিয়ে আমার 0। সুতরাং ল্যামডা মিনিমাম হলো গিয়ে আমাদের 4 ডিভাইডেড বাই 109678 সেন্টিমিটার। এটা হলো কি আমাদের অ্যানসার। সুতরাং আমরা একটা জিনিস দেখলাম, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমাদের কখন সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য হয়, কখন সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য হয়। আমাদের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য হবে যদি একটা ইলেকট্রন ইনফিনিটি থেকে এসে আমাদের সিরিজ তৈরি করে, আর আমাদের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য হবে যদি একটা ইলেকট্রন জাস্ট প্রথম লাইন তৈরি করে সিরিজটা হয়। অর্থাৎ আমি যদি প্যাস্টেন সিরিজের কথা বলি, প্যাস্টেন সিরিজের জন্য যখন চতুর্থ শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আসবে তখন আমি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য পাবো। বামার সিরিজের জন্য তৃতীয় থেকে যখন দ্বিতীয় আসবে তখন আমি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য পাবো। ফুর্ন সিরিজের জন্য যখন ষষ্ঠ শক্তি স্তর থেকে পঞ্চম শক্তি স্তরে আসবে তখন আমি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য পাবো। এভাবে আমরা সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কখন পাবো বা সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কখন পাবো, সেই ক্ষেত্রে n2 এর মানটা বের করে আমার অঙ্কটা করা লাগবে। আলট্রাভায়োলেট রশ্মি আমরা ব্যবহার করে থাকি আমাদের জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণের জন্য।
অনেক বেশি পরিমাণে পাসপোর্ট বা চেক বা টাকা বা ডলার এগুলি নকল হওয়া শুরু হলো যখন থেকে আমাদের নোট বা নোট প্রচলিত হলো তারপর থেকে। তো এই জিনিসটা দূর করার জন্য, এই ফ্রডদের ধরার জন্য আল্ট্রাভায়োলেট রশ্মির ব্যবহার করা শুরু হলো। কিভাবে আল্ট্রাভায়োলেট রশ্মি ব্যবহার করে? তো ফর এক্সাম্পল আমাদের এখানে আমরা দুইটা ডলার নোট চিন্তা করলাম, সাপোজ দুইটা $100 বিল। তো এই দুইটা $100 বিলের ভিতর একটা হলো গিয়ে অ্যাকচুয়াল, যেটা ব্যাংক থেকে আসলো, আর একটা হলো গিয়ে আমি জাল টাকা বানালাম সেটা। এখন দুইটা দেখতে তো একই রকম, আমি তো বুঝতে পারতেছি না দেখে যে কিভাবে আমি আইডেন্টিফাই করব। এবং এই আইডেন্টিফিকেশনের জন্য আমরা আল্ট্রাভায়োলেট রশ্মি ব্যবহার করি। কিভাবে? ব্যাংক যেই মুদ্রা বানায় সেই মুদ্রার ভিতর তারা কিছু নিরাপত্তা সুতা বা নিরাপত্তা ইঙ্ক, ফ্লোরোসেন্ট ইঙ্ক ব্যবহার করে, এক প্রকার কালি ব্যবহার করে, যেটা খালি চোখে দেখা যায় না, যেটা খালি চোখে দেখা যায় না। তো এখন সাপোজ আমার এটা হলো গিয়ে আমার অ্যাকচুয়াল বা আসল, আর এটা হলো গিয়ে আমার জাল টাকা বা ফ্রড। তো এখন যখন আমি অ্যাকচুয়ালটার উপর আল্ট্রাভায়োলেট রশ্মি ফেলি, তখন দেখা যায় এই অ্যাকচুয়ালটার যেই ফসফোর নামে এক ধরনের বিশেষ রাসায়নিক পদার্থ থাকে যারা প্রতিপ্রভ সৃষ্টি করে যখন আল্ট্রাভায়োলেট রশ্মি আমরা ফেলি। তো ফসফোর হলো গিয়ে ইট্রিয়াম অক্সাইড বা বেরিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনেট, এদের মিশ্রণ বা যে কোনো একটা পদার্থ আমরা ব্যবহার করতে পারি, ইট্রিয়াম অক্সাইড বা বেরিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনেট। তো এই ফসফোরগুলি হলো গিয়ে আল্ট্রাভায়োলেট শোষণকারী, দৃশ্যমান আলো বিকিরণকারী এক ধরনের পদার্থ। তা আমরা যখন এখানে ফসফোর দিয়ে রাখলাম, তো যখন আমি আল্ট্রাভায়োলেট রশ্মি নিক্ষেপ করলাম, তখন দেখা গেল যে আমার আল্ট্রাভায়োলেট রশ্মিটা শোষিত হলো এবং এখান থেকে আমার বিকিরিত হচ্ছে দৃশ্যমান আলো। অর্থাৎ আমি যখন এখানে একটা আল্ট্রাভায়োলেট রশ্মি ফেলি, ফর এক্সাম্পল আল্ট্রাভায়োলেট রশ্মি যদি আমি ফেলি, আমরা দেখব যে এখানে কোন একটা দৃশ্যমান আলো আমি দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল লাল বর্ণের একটা ডট আমি দেখতে পাবো যদি আমার নোটটা আসল হয়। কেন? কারণ এই নোটে আমার এমন একটা কালি আছে, এমন একটা ফসফোর নামে পদার্থ আছে যেটা আমি দেখতে পাচ্ছি না, বাট যেটা হিডেন। তো কিন্তু নকল নোটে যদি আমি একটা আল্ট্রাভায়োলেট রশ্মি ফেলি, তখন কিছুই দেখা যাবে না, ওই আল্ট্রাভায়োলেট রশ্মিটা চলে গেল। কারণ এখানে আল্ট্রাভায়োলেট রশ্মি প্রতিফলন হবে না, কোনো প্রতিফলক কোনো পদার্থ নাই, কারণ এখানে কোনো ফসফোর দেওয়া হয়নি। যদি ফসফোর দেওয়া হতো, তারপরেও আমি কোন তরঙ্গের এই আল্ট্রাভায়োলেট রশ্মি যেটা আমি ফেলবো সেটা ল্যামডা তো আমি চেঞ্জ করতে পারি। ল্যামডার মান চেঞ্জ করলে আমার এখানে যেই বর্ণটা আমি পাবো সেই বর্ণটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমার কাছে যদি একটা যন্ত্র থাকে, ফর এক্সাম্পল এখন বিভিন্ন কলম পাওয়া যায়, যে কলম থেকে আল্ট্রাভায়োলেট রশ্মি বের হয়, এবং ওই আল্ট্রাভায়োলেট রশ্মিটা যদি আমি কোনো একটা নোটের গায়ে ফেলি, দেখবো যে সেখানে লাল বা নীল বা বিভিন্ন দৃশ্যমান কালার দেখতে পাওয়া যাচ্ছে। যদি কালার দেখতে পাওয়া যায়, সুতরাং আমরা বুঝবো যে সেটা হলো গিয়ে আমার সত্যিকারের নোট, আসল নোট। আর যদি আমি কোনো কালার না দেখি আল্ট্রাভায়োলেট রশ্মি ফেলার পর, তাহলে আমরা বুঝবো যে সেটা হলো গিয়ে আমাদের একটা নকল নোট। এভাবে জাল টাকা বা ভুয়া পাসপোর্ট কিন্তু আল্ট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে আমরা শনাক্তকরণ করতে পারি। আমরা আল্ট্রাভায়োলেট রশ্মির প্রয়োগ দেখলাম, সেটা জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়। এখন আমরা ইনফ্রারেড রে বা আইআর বা অতিবেগুনি রশ্মি যেটা আছে, সেই ইনফ্রারেড রে এর ব্যবহার দেখব। এবং এর ইনফ্রারেড রে এর বেসিক ব্যবহার হলো গিয়ে চিকিৎসা ক্ষেত্রে। আমরা বেসিক্যালি তিনটা লেভেলের ইনফ্রারেড রে বা অতিবেগুনি রশ্মি দেখতে পাই। অবলোহিত রশ্মি আমরা তিনটা ক্ষেত্রে দেখতে পাই। ইনফ্রারেড রে মানে হলো অবলোহিত রশ্মি, সেটা তিনটা রেঞ্জের হয়। একটা হলো গিয়ে নিয়ার আইআর, একটা হলো মিডল আইআর, একটা হলো ফার আইআর। এবং এই ক্লাসিফিকেশনটা আমরা করি তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে। নিয়ার আইআর হলো গিয়ে 780 থেকে 2500 ন্যানোমিটার, মিডল আইআর হলো গিয়ে 2500 থেকে 5600 ন্যানোমিটার, আর ফার আইআর হলো গিয়ে 5600 থেকে 10⁶ ন্যানোমিটার পর্যন্ত। ফার আইআর কে সংক্ষেপে আমরা FIR ও বলি। এবং FIR যেটা, সেটা আমাদের বডিতে তাপীয় অনুভূতি জাগায় এবং বডির 4 সেন্টিমিটার ভিতর পর্যন্ত, আমাদের ত্বকের 4 সেন্টিমিটার ভিতর পর্যন্ত কিন্তু আমাদের FIR-টা প্রবেশ করতে পারে। তো এই নিয়ার আইআর যেটা, তার তরঙ্গ দৈর্ঘ্য হলো 780 থেকে 2500 ন্যানোমিটার পর্যন্ত। বাট এই নিয়ার আইআর এর ভিতর একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে 900 থেকে 1400 ন্যানোমিটার পর্যন্ত। এই 900 থেকে 1400 ন্যানোমিটার পর্যন্ত যেই আইআর আমরা পাই, ইনফ্রারেড রে আমরা পাই, তাকে আমরা বলি থার্মাল আইআর। এবং এই থার্মাল আইআর দিয়ে আমাদের বডিতে তাপ দেওয়া হয়, তাপীয় অনুভূতি জাগানো হয় এবং ছবি তোলা হয়। এবং সেই ছবি থেকে আমরা চিকিৎসা পদ্ধতির যে একটা শাখা বের হয়, তার নাম হলো থার্মোগ্রাফি। এবং যে ছবিটা পাওয়া যায় তাকে আমরা বলি থার্মোগ্রাফ। অর্থাৎ নিয়ার আইআর আমাদের চিকিৎসা ক্ষেত্রে কেন ব্যবহার করি আমরা? থার্মোগ্রাফির জন্য। এবং থার্মোগ্রাফ
কোথা থেকে আসে? থার্মাল আইআর থেকে আসে, যেটা রেঞ্জ হলো 900 থেকে 1400 ন্যানোমিটার। আমরা যেটা ইনফ্রারেড রে ব্যবহার করি, ইনফ্রারেড রে মূলত আমরা দুইভাবে ব্যবহার করি, একটা হলো লো এমিশন মেথড, একটা হলো লেজার মেথড। লো এমিশন মেথডে আমরা আইআর যেটা দেই সেটার তীব্রতা খুব কম থাকে, সেটা দিয়ে আমাদের বডিতে অল্প অল্প তাপের অনুভূতি জাগানো হয়। যেই কোষগুলো মৃতপ্রায় সেগুলো নতুনভাবে বিপাক ক্রিয়ার মাধ্যমে সেই কোষ বৃদ্ধি হয়, আমাদের শ্বেতকণিকা বৃদ্ধি পায় লো এমিশনের মাধ্যমে। আর লেজারে যেটা আমরা করি, যে আমরা প্রচন্ড বেশি শক্তির এবং প্রাবল্যের আইআর নিক্ষেপ করি বডির ভিতর, এবং সেই ইনফ্রারেড রেটা আমাদের 4 সেন্টিমিটার গভীর পর্যন্ত যায়। এবং অনেক ক্ষেত্রে এই লেজারের জন্য আমরা এফআইআর ব্যবহার করি, ফার ইনফ্রারেড রে, যার তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, এবং সেই বেশি তরঙ্গ দৈর্ঘ্যের এফআইআর ব্যবহার করে অনেক সময় অনেক জটিল অপারেশন খুব সহজেই করা হয়। কেন অপারেশনে আমরা আইআর ব্যবহার করি? নর্মালি অপারেশনে যেটা হয় যে রোগীরা প্রচন্ড রকম ব্যথার সম্মুখীন হয়, প্রচন্ড রকম ব্যথা পায়। সেই ব্যথা কমানোর জন্য তাদেরকে অ্যানেস্থেসিয়া দিয়ে তাদের অবশ করে রাখা হয়। সাপোজ আমি হাতে একটা অপারেশন করব, আমার হাতে একটা ইনজেকশন বা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে আমার হাতটাকে কিছুক্ষণের জন্য অবশ করে রাখা হয়। এরপর যদি আমি হাত কেটেও ফেলি তাও কোনো ফিলিংস কিন্তু পাওয়া যায় না কিছুটা সময়ের জন্য। বাট ওই লোকাল অ্যানেস্থেসিয়া ব্যবহার করলে যেটা হয় যে অনেক সময় দেখা যায় হাত আর কখনোই নরমাল অবস্থায় ফিরে আসতেছে না। যে বেশি পরিমাণে যদি আমি লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে দেই তখন আমার হাতের অবশ ভাবটা অনেক দিন থেকে যায়। কিন্তু যদি আমরা অ্যানেস্থেসিয়া না দিয়ে আইআর বা ইনফ্রারেড রে দিয়ে যদি আমরা অপারেশনটা করি, তাহলে ওই ব্যথা যতটুকু সম্মুখীন হচ্ছে রোগী, সেই ব্যথার পরিমাণ কিন্তু অনেকটুকু কমে যায়। কারণ এই ক্ষেত্রে কোনো ওই যে ছুরি দিয়ে কাটাকাটি না করে আমরা অনেকটা লেজার দিয়ে কাটাকাটি করি। দ্যাটস ওয়াই এই লেজারের চিকিৎসাটা বেদনা প্রশমনে আমরা বেশি নিরাপদ বলে ধরে নিই। আমরা এখন এমআরআই সম্পর্কে জানবো। আমরা নামটা অনেক বেশি শুনছি যে এমআরআই করা হচ্ছে, মাথায় এমআরআই করছে বা এখানে এমআরআই করছে। এমআরআই জিনিসটা কি? আমরা সবাই এক্স রের সাথে পরিচিত, যে এক্স রে যেটা করে যে আমাদের হাড্ডির ছবি তুলতে পারে সে, যে আমাদের কোথাও হাড্ডি ভেঙে গেলে বা হাতের হাড্ডি যদি ডিসলোকেট হয়ে যায় সেটা ছবি তুলে ডাক্তাররা দেখে যে সে হাড্ডিটা জায়গা মতো আছে কিনা, না কতটুকু ভাঙছে বা কতটুকু নড়ছে, সেটা এক্স রে দিয়ে বের করা যায়। কিন্তু আমাদের মাংসের ভিতর বা ফর এক্সাম্পল আমাদের মাথায় যে ব্রেইন আছে, যে মগজ মস্তিষ্ক, সেই মস্তিষ্কে যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু এক্স রে করে আমরা বুঝতে পারি না। কারণ এক্স রে সবসময় কঠিন জিনিস, যেখানে সে বাধা পায় সেটা সে ছবি তুলে। তো এই সব কোমল ত্বক, মানে আমাদের বডির ভিতর যে কোমল পার্টসগুলি আছে, নরম নরম পার্টসগুলি আছে, সেই নরম পার্টসগুলির ভিতরের ছবি তোলার জন্য এই এমআরআই টেকনোলজি ব্যবহৃত হয়। তো এমআরআই একটা যন্ত্রের নাম, এবং এর ফুল জিনিসটা হলো ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। তো ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং এ আমরা যেটা করি যে আমরা একটা চৌম্বক ক্ষেত্র এবং রেডিও তরঙ্গ, রেডিও ফ্রিকোয়েন্সি, যেটা চৌম্বক ক্ষেত্র এবং রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে একটা যন্ত্রের ভিতর সাপোজ আমার মাথাটা ঢুকানো হলো, এবং ওই রেডিও তরঙ্গ এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে আমার মাথার একটা ভিতরের অংশের একটা ত্রিমাত্রিক ছবি, একটা 3D ছবি তুলে পাঠায় এই এমআরআই যন্ত্র, যেটা কিনা ডাক্তারদের সহযোগিতা করে যে আমার মাথার ভিতর অ্যাকচুয়ালি কোনো টিউমার বা কোনো বিশেষ কোনো রোগ হচ্ছে কিনা সেই জিনিসটা খুঁজে বের করার জন্য। কিভাবে এটা কাজ করে? এটা মূলত কাজ করে আমাদের হাইড্রোজেনের উপর ভিত্তি করে। আমাদের বডির আমরা যদি দেখি প্রায় 70% হলো গিয়ে হাইড্রোজেন। বডিতে অনেক পানি আছে বা প্রোটিন, যেখানেই বলি না কেন, হাইড্রোজেন যদি আমরা খুঁজতে যাই, বডির 70% হাইড্রোজেন, অর্থাৎ বডির মোটামুটি সব জায়গায় আমরা হাইড্রোজেন পরমাণু খুঁজে পাবো। হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন একটা, এবং হাইড্রোজেন পরমাণুকে যদি আমরা একটা চৌম্বক ক্ষেত্র দিয়ে প্রয়োগ করি, এদিকে যদি আমরা একটা চৌম্বক ক্ষেত্র বা বি প্রয়োগ করি, তখন আমরা দেখব যে আমাদের হাইড্রোজেন পরমাণুর দুইটা শক্তি স্তরে সেটা ভাগ হয়ে যায়। দুইটা শক্তি স্তর থাকে, যার ভিতরে একটা থাকে কম শক্তির স্তর আলফা, আর একটা হলো গিয়ে বেশি শক্তির স্তর বিটা। আলফাকে আমরা বলি প্যারালাল, সে হলো চৌম্বক ক্ষেত্রের সাথে সমদশায় থাকে, আর চৌম্বক ক্ষেত্রের সাথে বিপরীত দশায় থাকে এন্টি প্যারালাল, সেটা হলো বিটা। এখানে আলফা এবং বিটার মাঝখানে শক্তির যে পার্থক্যটা থাকে, আমরা যেটা করি যে আমাদের যন্ত্রের মাধ্যমে ততটুকু শক্তি রেডিও তরঙ্গ ওয়েভের আমরা প্রয়োগ করি। তো এই শক্তিটা শোষণ করে যেটা হয়, আমাদের আলফা লেভেলে যে ইলেকট্রনটা আছে সেটা বিটাতে চলে যায়। অর্থাৎ আমি আমার বডির উপর রেডিও তরঙ্গ দৈর্ঘ্য যখন ফেললাম, সেখান থেকে একটা রশ্মি আলফায় ছিল, সেটা একটা ইলেকট্রন, হাইড্রোজেনের ইলেকট্রন আলফায় ছিল, সেই ইলেকট্রনটা ওই বেতার ফ্রিকোয়েন্সি গ্রহণ করে আলফা থেকে বিটাতে চলে গেল।
এরপর যখন আমি রেডিও তরঙ্গটা বন্ধ করে দিলাম তখন সে আবার শক্তি বিকিরণ করে বিটা থেকে আলফায় ব্যাক করবে। তা আমরা এর মাঝখানে সময়টুকু বের করতে পারি যে আমি কখন ইলেকট্রনটা আলফা থেকে বের হলো আবার ইলেকট্রনটা আলফা এসে পৌঁছালো, এই যে তরঙ্গ দুইটা টাইমের ডিফারেন্স আমি পাবো, এই ডিফারেন্সটাকে আমরা বলি রিল্যাক্সেশন টাইম বা টিআর, রেডিও ফ্রিকোয়েন্সি শোষণ এবং নির্গমনের মধ্যবর্তী সময়। তো এই টিআর দিয়ে আমার কি কাজ হয়, আমরা যদি দেখি যে আমাদের বডির কোনো একটা জায়গায় যদি আমরা এরকম রেডিও তরঙ্গ ওয়েভ ফেলি তখন দেখা যাবে যে আমাদের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে, আমাদের বডির কোনো একটা অংশের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে আমরা এরকম বিভিন্ন গ্রাফ পাবো। এবং এই গ্রাফটা এরকম পাওয়া যাচ্ছে কেন, এখানে যেই হাইড্রোজেনের প্রোটনটা বা ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটার রেজোনেন্স হয় মানে কি, ইলেকট্রনটার উপর রেডিও তরঙ্গ দৈর্ঘ্য দিলে সেটা জাম্প করে, আবার যদি রেডিও তরঙ্গ দৈর্ঘ্য আমি সরায় নিই সেটা আবার নিচের দিকে চলে আসে। অর্থাৎ আমি এরকম বিভিন্ন রেজোনেন্স গ্রাফ পাবো, যেটা উপরে উঠবে নিচে নামবে, উপরে উঠবে নিচে নামবে, এরকম একটা ছবি আমি দেখবো। এই ছবিটাকে যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করি, এই ছবিটাকে যদি আমরা কম্পিউটারের সিগন্যাল প্রসেসরের মাধ্যমে প্রসেস করি, সেখান থেকে আমরা বডির যেই অংশের ছবিটা তুললাম সেই অংশের একটা রেপ্লিকা আমি পাবো। এখন আমি কিভাবে বুঝবো যে আমার কোন অংশ রোগাক্রান্ত বা সবকিছু নর্মাল আছে নাকি? একদম আদর্শ অবস্থার একটা ছবি আমাদের কাছে থাকে এবং আমি যার রোগ নির্ণয় করতে চাই তার একটা ছবি পাবো। এই দুইটা ছবি যদি ম্যাচ করে তখন আমি বুঝি যে আমার কোনো অসুখ নাই, যে যার টেস্ট করতে আসছি তার কোনো অসুখ নাই। কিন্তু সমস্যা হয় কেন, যে আমাদের যে ইমেজটা আমরা পাবো, ইমেজটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হলো গিয়ে রিল্যাক্সেশন টাইমের উপর ডিপেন্ড করে এবং আরেকটা হলো গিয়ে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। আমাদের বডির কোনো অংশ যদি ক্ষয়প্রাপ্ত হয় সেখানের কনসেন্ট্রেশন কিন্তু বেড়ে যায়, সেটার কনসেন্ট্রেশন বেড়ে যায়, কারণ সেখান থেকে পানি কমে যাচ্ছে। কনসেন্ট্রেশন বেড়ে গেলে আমরা বুঝতেই পারতেছি, সাপোজ আমার এইটুকু হলো গিয়ে মাথার একটা জাস্ট একটা মাথার ছবি, মাথার কোন একটা পার্টের ছবি, দেখা গেল এইখানে আমার একটা ডিফেক্ট হলো, তো এখানে কনসেন্ট্রেশন কমে গেছে। তো আমি দেখবো যে এখানে একটা ডার্ক স্পট দেখতে পাচ্ছি। তো এরকম ডার্ক স্পট দেখে ডাক্তাররা বুঝতে পারে যে এখানে কোনো একটা সমস্যা হয়েছে এবং সেই সমস্যা দেখে সে সেই অনুযায়ী প্রেসক্রাইব করে। ক্যান্সারের চিকিৎসায় বা টিউমারের চিকিৎসায় বা বিভিন্ন কোমল ত্বকের চিকিৎসায় এমআরআই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। তো আমরা যেটা বুঝতে পারলাম, এমআরআই ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং যে প্রযুক্তি, এই প্রযুক্তি ব্যবহার করে আমরা বডির ভেতরের কোমল অংশের ছবি তুলতে পারি এবং এই ছবিটা মূলত তোলা হয় হাইড্রোজেনের স্পিনকে ব্যবহার করে। হাইড্রোজেনের একটা পরমাণুকে যখন রেডিও ফ্রিকোয়েন্সি দেওয়া হয় সেই ইলেকট্রনটা জাম্প করে, আবার রেডিও ফ্রিকোয়েন্সি তুলে নিলে সেই ইলেকট্রনটা ফিরে আসে। এই টাইমটাকে আমরা বলি রিল্যাক্সেশন টাইম। এই সময়ে হাইড্রোজেনের প্রোটনটা রেজোনেন্স করে, সেই রেজোনেন্সের ফলে আমরা একটা ছবি পাই এবং এই ছবিটাকে কম্পিউটারের সিগন্যাল প্রসেসরে নিয়ে যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করি তখন আমরা এখান থেকে আমাদের অ্যাকচুয়াল মাথার একটা ছবি পাবো। বা আমি যদি বুকের এমআরআই করি, মস্তিষ্কের এমআরআই করি, তখন আমি মস্তিষ্কের একটা ছবি পাবো। আমরা দ্রাব্যতা নিয়ে আলোচনা করব। তো দ্রাব্যতা বলতে আমরা নর্মালি বুঝাই যে আমাদের 1 লিটারের একটা দ্রবণ আছে, ওই 1 লিটারের ওই দ্রবণটা সম্পৃক্ত দ্রবণে কনভার্ট করার জন্য আমার যত মোল দ্রবীভূত করা দরকার সেই মোল সংখ্যার পরিমাণটাকে আমরা বলি গিয়ে দ্রাব্যতা। অর্থাৎ আমরা যদি দেখি যে আমাদের 1 লিটারের একটা দ্রবণ আছে এবং 1 লিটারের এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ ফর এক্সাম্পল, তাকে সম্পৃক্ত দ্রবণে কনভার্ট করতে আমাদের 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে। তা আমরা বলতে পারি আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড তার দ্রাব্যতা হলো ওই তাপমাত্রায় 2 মোল পার লিটার। ঠিক একইভাবে আমরা যদি দেখি আমাদের কোনো একটা সালফিউরিক অ্যাসিড দ্রবণ, তাকে যদি আমরা সম্পৃক্ত করতে চাই 1 লিটারের দ্রবণকে, সেখানে ফর এক্সাম্পল আমার 0.5 মোল লাগলো। তো আমরা বলবো সালফিউরিক অ্যাসিডের 1 লিটারকে সম্পৃক্ত করতে 0.5 মোল লাগে, সুতরাং সালফিউরিক অ্যাসিডের দ্রাব্যতা হলো গিয়ে 0.5 মোল পার লিটার। সুতরাং দ্রাব্যতা বা সলিউবিলিটি, যাকে আমরা এস দিয়ে প্রকাশ করি, সেই দ্রাব্যতার যে বেসিক ডেফিনেশনটা আমরা পাচ্ছি সেটা হলো কোনো দ্রবণের 1 লিটারকে নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত করতে আমার যত মোল দ্রব্য দরকার তাকে বলে গিয়ে তার দ্রাব্যতা। এবং এই দ্রাব্যতা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, আমার দ্রাবকের উপর ডিপেন্ড করে। দ্রাবক পানি হতে পারে, দ্রাবক জৈব দ্রাবক হতে পারে, অজৈব দ্রাবক হতে পারে, অনেক কিছুই হতে পারে, বাট পানি
সবচেয়ে ভালো দ্রাবক। এই জন্য সাধারণত আমরা যখন দ্রাব্যতার কথা বলি আমরা দ্রাবক হিসেবে পানি ধরে নেই। যেমন এখানে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা 2 মোল পার লিটার ধরলাম এই বেসিসে যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আর পানি মিলে আবার দ্রবণটা হলো। কিন্তু যদি সোডিয়াম হাইড্রোক্সাইড আর কার্বন টেট্রাক্লোরাইডের কোনো একটা দ্রবণ আমি বানাতে পারি তাহলে আবার দ্রাব্যতা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। ঠিক একইভাবে এখানে সালফিউরিক অ্যাসিডের সাথে পানি ব্যতীত অন্য কোনো দ্রাবক দিলে আমাদের দ্রাব্যতাটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক একইভাবে দ্রাব্যতা যেরকম আমাদের দ্রাবকের উপর ডিপেন্ড করে ঠিকই সে দ্রবের উপরও ডিপেন্ড করে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য দ্রাব্যতা যেটা আসবে একই তাপমাত্রায় সালফিউরিক অ্যাসিডের জন্য একই দ্রাব্যতা অবশ্যই আসবে না, পদার্থ অনুযায়ী দ্রাব্যতা ভিন্ন হবে। এবং সবচেয়ে বড় যেটা ভেরিয়েশন দেখা যায় দ্রাব্যতার সেটা হলো গিয়ে তাপমাত্রা সাপেক্ষে। একই সোডিয়াম হাইড্রোক্সাইড ভিন্ন ভিন্ন তাপমাত্রায় একই দ্রাবকে ভিন্ন ভিন্ন দ্রাব্যতা শো করে। এবং আমরা মূলত 3 রকমের দ্রবণ পাই, 3 রকমের কঠিন পদার্থ দেখতে পাই। সাধারণত আমরা যেটা চিন্তা করি যে আমাদের তাপমাত্রা বাড়লে গতিশক্তি বাড়ে, সংঘর্ষ বাড়ে, ফলে আমাদের দ্রাব্যতার পরিমাণও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ে। সাধারণত তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে, বাট কিছু কিছু পদার্থ আছে যাদের তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমে, এবং কিছু কিছু পদার্থ আছে যাদের তাপমাত্রা বাড়াতে থাকলে দ্রাব্যতা প্রথমে বাড়তে থাকে এরপরে হঠাৎ করে কমতে থাকে। আমরা যদি এখানে 3টা গ্রাফ আঁকলাম, 3 ধরনের পদার্থের কথা আমরা বললাম, সেই 3 ধরনের পদার্থের জন্য আমরা 3টা গ্রাফ আঁকলাম। প্রথম ধরনের আমাদের তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতাটা উপরের দিকে উঠতেছে, তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা বাড়ছে। এই ধরনের পদার্থ হলো গিয়ে আমাদের সিলভার নাইট্রেট, পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম নাইট্রেট ইত্যাদি নরমাল পদার্থ। কিছু কিছু পদার্থ আছে যাদের তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা কমতে থাকে, যেমন ক্যালসিয়াম সালফেট, সেরিয়াম সালফেট ইত্যাদি। আর কিছু কিছু পদার্থ স্পেশাল, তাদের তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা বাড়ে এবং একটা পর্যায়ে গিয়ে তাপমাত্রা আরো বাড়ার সাথে সাথে দ্রাব্যতা কমতে থাকে। যেমন সোডিয়াম সালফেট 10 অণু পানি, তার যদি আমি তাপমাত্রা বাড়াতে থাকি তার দ্রাব্যতা কন্টিনিউয়াসলি বাড়তে থাকে, বাট একটা পর্যায়ে গিয়ে দেখা যায় তার দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কমছে। সুতরাং আমরা বলতে পারি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা সাধারণত বৃদ্ধি পায়, বাট তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা কমতেও পারে, দ্রাব্যতা বেড়ে আবার কমতে পারে। অর্থাৎ 3 ধরনের কাহিনী হতে পারে তাপমাত্রা বাড়ালে। এখন আমরা শিখব দ্রাব্যতার গুণফল টপিকসটার উপর। দ্রাব্যতার গুণফল তাকে সাধারণত আমরা কেএসপি দ্বারা প্রকাশ করি। একটা ধ্রুবক, একটা নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাব্যতার গুণফল একটা ধ্রুবক থাকে একটা দ্রবণের জন্য, এবং এটা হলো গিয়ে সলিউবিলিটি প্রোডাক্ট বলি আমরা। তো এটা ডেফিনেশনটা এরকম, নির্দিষ্ট তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় কোনো লবণের দ্রবণের যে উপাদানগুলো থাকে, যে আয়নগুলি থাকে, তাদের দ্রাব্যতার ম্যাক্সিমাম গুণফলকে আমরা বলি গিয়ে দ্রাব্যতার গুণফল। আমরা খুব সহজে জিনিসটা বুঝতে পারি। ফর এক্সাম্পল আমাদেরকে বললো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা আমাকে দিয়ে দিল এস, বলল সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল বের করতে। আমি যদি সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা জানি সেখান থেকে আমি দ্রাব্যতার গুণফল বের করতে পারবো, এই সেন্সে যে আমি এখন বলতে পারি সোডিয়াম ক্লোরাইড যখন দ্রবীভূত হয় সেখানে আমরা পাই সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস। সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কতটুকু? এস। সুতরাং আমাদের এই সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস দুইটারই দ্রাব্যতা হবে এস এস। কিভাবে বললাম? কারণ এই যে 1:1:1 সেই অনুপাতে S:S:S, এটার দ্রাব্যতা S, এটারও S, এটারও S। তাহলে এখন আমার দ্রাব্যতার গুণফল KSP সেটা কি হবে? দ্রাব্যতার গুণফল KSP হবে আমার যেই আয়নগুলি সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, যেই আয়নগুলি তাদের দ্রাব্যতার গুণফলের সমান। সোডিয়াম প্লাসের দ্রাব্যতা S, ক্লোরিন মাইনাসের দ্রাব্যতা S, এখান থেকে আমরা পাবো S²। এটা হলো কি আমাদের সোডিয়াম ক্লোরাইড বা AB টাইপের যৌগের জন্য আমাদের দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতা যদি S হয় দ্রাব্যতার গুণফল হবে S²। আমরা আরো কিছু ধরনের যৌগ দেখব। ফর এক্সাম্পল আমরা এখানে সোডিয়াম ক্লোরাইড দেখলাম, আমরা যদি ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা AB2 টাইপের কিছু যৌগ দেখি তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের দ্রাব্যতার গুণফল কিভাবে আসে। ধরে নিলাম ম্যাগনেসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা আমাকে বলে দিল S। ম্যাগনেসিয়াম ক্লোরাইড যখন আয়নিত হবে সেখান থেকে আমরা পাবো ম্যাগনেসিয়াম 2+ আর হলো গিয়ে 2 ক্লোরিন মাইনাস।
তো এই ম্যাগনেসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা S, সুতরাং ম্যাগনেসিয়াম 2+ এর দ্রাব্যতা S, বাট এই ক্লোরিন মাইনাস তার দ্রাব্যতা হবে গিয়ে 2S। কেন? কারণ যে 1:1:2, সুতরাং S:2 হবে। এবং আমরা এখন যদি দ্রাব্যতার গুণফল বের করি, আমরা একটা মজার জিনিস দেখব যে আমরা ম্যাগনেসিয়াম 2+ এর দ্রাব্যতা বসালাম S, আর ক্লোরিন মাইনাসের দ্রাব্যতা বসালাম 2S, এবং এর সামনে একটা মোল সংখ্যা আছে 2, দ্যাটস ওয়াই আমরা লিখব 2S হোল স্কয়ার, অর্থাৎ আমরা এখান থেকে পাবো 4S3। সুতরাং আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা Ab2 টাইপের যে যৌগগুলো তাদের ক্ষেত্রে দ্রাব্যতার গুণফল হবে গিয়ে 4 × দ্রাব্যতা হোল কিউব, যেখানে S হলো গিয়ে আমার দ্রাব্যতা। আমরা যদি অন্য একটা যৌগের জন্য খেয়াল করি, ফর এক্সাম্পল অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা আমাদের Ab3 টাইপের যেই যৌগগুলি থাকবে তাদের দ্রাব্যতা যদি আমাকে S দেওয়া থাকে, আমরা বলতে পারি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন দ্রবীভূত হবে সেখান থেকে আমরা পাবো অ্যালুমিনিয়াম 3+ আর হলো গিয়ে 3 ক্লোরিন মাইনাস। এটার দ্রাব্যতা S ঠিক অনুপাত অনুযায়ী 1:1:3 আমরা বলতে পারি এটার দ্রাব্যতা হবে S এবং এটার দ্রাব্যতা হবে গিয়ে 3S, যেটা আমরা ওই মোল সংখ্যা অনুপাত থেকে বললাম। আর আমি যদি এখন দ্রাব্যতার গুণফল বের করি, আমার দ্রাব্যতার গুণফল হবে আমার আয়নগুলির দ্রাব্যতার গুণফল। আয়ন অ্যালুমিনিয়াম 3+ তার দ্রাব্যতা S, এবং ক্লোরিন 3- আয়ন বা 3 ক্লোরিন মাইনাস আয়ন তার দ্রাব্যতা হলো 3S। এইজন্য আমরা লিখব 3S এবং তার মোল সংখ্যা 3, দ্যাটস ওয়াই এই 3 কে আমরা পাওয়ারে কনভার্ট করব, যেটা আমরা ভর ক্রিয়া সূত্রে দেখে আসছি যে আমাদের মোল সংখ্যা যদি থাকে সেটা পাওয়ারে কনভার্ট হয়, এবং আমরা এখান থেকে পাবো 27S⁴। অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা Ab3 টাইপের যে যৌগগুলো তাদের ক্ষেত্রে দ্রাব্যতা যদি আমাকে দেওয়া থাকে S, আমার দ্রাব্যতার গুণফলের সমীকরণ হবে 27S⁴। আরেক টাইপের যৌগ আমরা দেখতে পারি যে আমরা বললাম অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 × 3 বা A2B3, এই টাইপের যে যৌগগুলি আছে তাদের ক্ষেত্রে আমাদের দ্রাব্যতার গুণফল কি হবে যদি আমার দ্রাব্যতা থাকে গিয়ে S। আমরা এখন দেখব যে অ্যালুমিনিয়াম সালফেট যখন পানিতে দ্রবীভূত হয় সেখান থেকে আমরা পাবো 2Al3+ আর 3SO4 2-, অর্থাৎ এটার দ্রাব্যতা যদি S হয় এটার দ্রাব্যতা হবে 2S এবং এটার দ্রাব্যতা হবে গিয়ে 3S। তো আমরা যদি KSP বের করি, দ্রাব্যতার গুণফল বের করি, দ্রাব্যতার গুণফল হবে অ্যালুমিনিয়ামের দ্রাব্যতা 2S দ্যাট ইজ হোল স্কয়ার ইনটু আমাদের সালফেটের দ্রাব্যতা 3S দ্যাট উইল বি কিউব, এবং ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পাবো 108S⁵, এবং এটা হলো কি আমাদের অ্যালুমিনিয়াম সালফেট বা A2B3 টাইপের যৌগের জন্য দ্রাব্যতার গুণফল। আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম কি রকম আসতে পারে? খুবই সহজ একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা দেখি যে ফর এক্সাম্পল আমাদেরকে বললো যে অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল, আমাকে প্রশ্ন দিল যে অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল হলো গিয়ে 54, প্রশ্ন করলো যে দ্রাব্যতা কত। তো আমরা জানি অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল হলো গিয়ে 108S⁵, that is equals to 54, তাহলে S⁵ is equals to 0.5, তাহলে S is equals to 5/5। তো আমরা ক্যালকুলেশন করে খুব সহজেই কিন্তু অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল জানলে দ্রাব্যতা বের করতে পারি, এবং জাস্ট ভাইস ভার্সা যে আমরা যদি দ্রাব্যতা জানি সেখান থেকে দ্রাব্যতার গুণফল বের করতে পারবো। অর্থাৎ আমরা যেটা দেখলাম, আমরা যদি কোনো একটা পদার্থের দ্রাব্যতা জানি সেখান থেকে আমরা বিক্রিয়া লিখে জাস্ট দ্রাব্যতার গুণফলের সমীকরণ বের করব, এবং দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফলের যে সম্পর্ক সেটা কিন্তু পদার্থ অনুযায়ী ভিন্ন ভিন্ন, বিভিন্ন পদার্থের জন্য বিভিন্ন রকম। যেমন একবার রিভিউ করে ফেলে আমরা, যদি আমাদের AB টাইপের যৌগ হয় তাহলে আমাদের দ্রাব্যতার গুণফল হবে S², যদি AB2 টাইপের যৌগ হয় দ্রাব্যতার গুণফল হবে 4S3, যদি AB3 টাইপের যৌগ হয় আমাদের দ্রাব্যতার গুণফল হবে গিয়ে 27S⁴, যদি A2B3 টাইপের যৌগ হয় আমাদের দ্রাব্যতার গুণফল হবে 108S⁵, এন্ড সো অন। এরকম ভাবে আমরা প্রতি টাইপের জন্য আলাদা আলাদা দ্রাব্যতার গুণফলের সমীকরণ পাবো। দ্রাব্যতা অথবা দ্রাব্যতার গুণফলের সমীকরণ যে কোনো একটার মান যদি আমি জানি, আমি অন্যটার মান বের করতে পারবো। আমাদের মাঝে মধ্যে এরকম সমস্যার সম্মুখীন হতে পারে যে আমাদের দুটো দ্রবণ দেওয়া থাকবে, দুটো দ্রবণের ঘনমাত্রা আমি জানি, আমাকে বললো এই দুটো দ্রবণ যদি আমি মিশাই তারা বিক্রিয়া করবে,
বিক্রিয়া করে একটা নির্দিষ্ট জিনিসের তারা পদক্ষেপ তৈরি করবে কি করবে না। ফর এক্সাম্পল আমরা যদি দেখি আমাদের এখানে দুইটা দ্রবণ দেওয়া আছে, সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ফ্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ফ্লোরাইড যদি বিক্রিয়া করে সেখান থেকে আমরা পাবো পটাশিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ফ্লোরাইড। এবং আমাদেরকে প্রশ্নটা করলো যে বিক্রিয়ার পর আমরা কি এখানে পটাশিয়াম ক্লোরাইডের অদক্ষেপ পাবো না পাবো না, পটাশিয়াম ক্লোরাইডটা কি অদক্ষেপ আকারে থাকবে নাকি দ্রবণ আকারে থাকবে। তো এই জিনিসটা বোঝার জন্য আমরা যে ফর্মুলাটা সাধারণত ব্যবহার করি সেটা হলো গিয়ে আয়নিক গুণফল আর দ্রাব্যতার গুণফল রিলেটেড। আমাদের আয়নিক গুণফলের মান যদি দ্রাব্যতার গুণফলের মানের চেয়ে বেশি হয় তাহলে আমরা বলি যে আমাদের অদক্ষেপ পড়বে, আর আয়নিক গুণফলের মানের চেয়ে যদি দ্রাব্যতার গুণফল বড় হয় তখন আমরা বলি যে আমাদের অদক্ষেপ পড়বে না। এখন আয়নিক গুণফল কিভাবে বের করে বা দ্রাব্যতার গুণফল কিভাবে বের করে সেটা আমরা একটু দেখতে চাই। আমাদের এখানে সোডিয়াম ক্লোরাইড যে দ্রবণটা তার ঘনমাত্রা দেওয়া আছে 10⁻², মানে 0.01 মোলার। তো আমরা যদি দেখি তাহলে আমরা বলতে পারি সোডিয়াম প্লাস এর ঘনমাত্রা বা সোডিয়াম প্লাস আয়নের ঘনমাত্রা এখানে হলো 10⁻² এবং ক্লোরিন মাইনাস আয়নের ঘনমাত্রা এখানে হলো গিয়ে 10⁻²। আমরা আয়নের ঘনমাত্রা বের করে নিলাম। ঠিক একইভাবে পটাশিয়াম ফ্লোরাইড তার ঘনমাত্রা হলো 10⁻3, সুতরাং পটাশিয়াম প্লাস এর ঘনমাত্রা হলো গিয়ে 10⁻³ এবং ফ্লোরিন মাইনাস এর ঘনমাত্রা হলো 10⁻³ আমরা আয়নের ঘনমাত্রা বের করে ফেললাম। এখন আমি আয়নিক গুণফল কিভাবে বের করব? আমার চিন্তা করা লাগবে কার অদক্ষেপ পড়া না পড়ার কথা আমি বলছি যে পটাশিয়াম ক্লোরাইড এর অদক্ষেপ পড়বে কিনা। সুতরাং আমি লিখতেছি পটাশিয়াম ক্লোরাইডের আয়নিক গুণফল। পটাশিয়াম ক্লোরাইডে আমরা যদি আয়ন খুঁজতে যাই আমাদের দুইটা আয়ন থাকে, একটা হলো পটাশিয়াম প্লাস, একটা হলো ক্লোরিন মাইনাস। তো পটাশিয়াম প্লাস আয়নের ঘনমাত্রা কত? 10⁻³ আর ক্লোরিন মাইনাস আয়নের ঘনমাত্রা কত? 10⁻²। তো আমি যদি গুণ করি 10⁻³ ইনটু 10⁻², আমি পাবো 10⁻⁵। অর্থাৎ আমার আয়নিক গুণফলের মান হলো গিয়ে 10⁻⁵। এখন এই পটাশিয়াম ক্লোরাইডেরই আমার দ্রাব্যতার গুণফল বের করা লাগবে এবং আমার কি দেওয়া আছে? আমার দেয়া আছে পটাশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা বা S = 10⁻²। তো পটাশিয়াম ক্লোরাইডের জন্য কি হবে ব্যাপারটা? পটাশিয়াম ক্লোরাইড থেকে আমরা পাবো পটাশিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস। এটার দ্রাব্যতা যদি S হয় এটারও S এটারও S, অর্থাৎ AB টাইপের যৌগ। এবং আমরা দ্রাব্যতার গুণফল বের করলে দেখব এটা দ্রাব্যতার গুণফল হলো দুইটা আয়নের দ্রাব্যতার গুণফল, আমরা পাবো S²। S এর মান, দ্রাব্যতার মান কত দেওয়া? দ্রাব্যতার মান দেওয়া 10⁻², তার মানে আমাদের S² আসবে 10⁻⁴। তো আমরা এখন আয়নিক গুণফল দেখতে পাচ্ছি, দ্রাব্যতার গুণফল দেখতে পাচ্ছি এবং আমরা দেখেই বলতে পারতেছি যে আমাদের দ্রাব্যতার গুণফলের মান বেশি, আয়নিক গুণফলের মান কম। যেহেতু আমাদের KSP দ্রাব্যতার গুণফল গ্রেটার দেন আয়নিক প্রোডাক্ট, তাই আমরা এই যে 2 নম্বর সূত্র অনুযায়ী বলতে পারি আমাদের অদক্ষেপ হবে না। আর যদি আমাদের আয়নিক গুণফল বা আয়নিক প্রোডাক্টের মান বেশি আসতো দ্রাব্যতার গুণফলের চেয়ে, তখন আমরা বলতে পারতাম যে আমাদের অদক্ষেপ হবে। তো এরকম অদক্ষেপ পড়বে কি পড়বে না এই রিলেটেড প্রশ্ন আমাদের যেরকম আসে, ঠিক একইভাবে আরেকটা কোশ্চেন আমরা দেখতে পারি, খুবই সহজ। ওটা অ্যাকচুয়ালি অদক্ষেপ পড়বে কি পড়বে না বা কে আগে অদক্ষেপ পড়বে সেটা নিয়ে। ফর এক্সাম্পল আমাদের দুইটা দ্রবণ দেওয়া আছে A এবং B। এই দুইটা দ্রবণের ভিতর আমার দুইটা দ্রবণের দ্রাব্যতার গুণফল দেওয়া, KSP হলো গিয়ে 10⁻⁴ আর এখানে KSP হলো গিয়ে 10⁻�6। তো দুইটা দ্রবণের যখন দ্রাব্যতার গুণফল দেয়া, আমাকে প্রশ্ন করলো যে কোনটা দ্রুত অদক্ষেপ পড়বে। অ্যানসারটা হলো যার দ্রাব্যতার গুণফলের মান ছোট সে দ্রুত অদক্ষেপ পড়বে, অর্থাৎ 10⁻⁻6 যার দ্রাব্যতার গুণফল তার অদক্ষেপ দ্রুত পড়বে, আর 10⁻⁴ যার তার অদক্ষেপ দেরিতে পড়বে। অর্থাৎ আমরা বলতে পারি অদক্ষেপ পড়ার ব্যাপারটা আমাদের দ্রাব্যতার গুণফলের ব্যস্তানুপাতিক। দ্রাব্যতার গুণফল যত বেশি হবে অদক্ষেপ তত দেরিতে পড়বে, দ্রাব্যতার গুণফল যত কম হবে অদক্ষেপ তত দ্রুত পড়বে। আমরা এখন দ্রাব্যতার ক্ষেত্রে সমআয়ন প্রভাব বা কমন আয়ন এফেক্ট একটু খেয়াল করব। তো কমন আয়ন এফেক্টটা কি জিনিস? ফর এক্সাম্পল আমাদের একটা লেড ক্লোরাইডের জলীয় দ্রবণ আছে। তো লেড ক্লোরাইডের জলীয় দ্রবণে লেড 2+ আর ক্লোরিন মাইনাস তারা সাম্যাবস্থায় আছে। এখন এই লেড ক্লোরাইডের দ্রবণে যদি আমি কিছু এক্সট্রা সোডিয়াম ক্লোরাইড যোগ করি,
সোডিয়াম ক্লোরাইড কেন নিলাম, বা আমি এমন একটা দ্রবণ যোগ করলাম যার ভিতর ক্লোরাইড আছে, ফলে যেটা হচ্ছে আমার ক্লোরাইডটা এখানে কমন আয়ন, লেড ক্লোরাইডেও ক্লোরাইড আছে, সোডিয়াম ক্লোরাইডেও ক্লোরাইড আছে। তখন কি হবে? প্রাথমিক অবস্থায় লেড ক্লোরাইডের যে দ্রাব্যতা তার সাথে সোডিয়াম ক্লোরাইড যোগ করার পর লেড ক্লোরাইডের যে দ্রাব্যতা হবে সেটা কিরকম হবে সেটা আমরা কনসিডার করতে চাই। তো আমরা যদি এখন দ্রবণে অতিরিক্ত সোডিয়াম ক্লোরাইড যোগ করি বা দ্রবণে সোডিয়াম ক্লোরাইড যোগ করার ফলে যেটা হয়, আমাদের এই ক্লোরাইড আয়ন যেটা আগে ছিল এখন আবার সোডিয়াম ক্লোরাইড অ্যাড করছি, তার মানে আমি ক্লোরাইড আয়নের ঘনমাত্রা অনেক বেড়ে যাচ্ছে। এবং লাসাতিলের প্রিন্সিপাল থেকে আমরা জানি যদি আমাদের কোনো একটা আয়নের বা কোনো একটা বিক্রিয়কের বা উৎপাদের ঘনমাত্রা যদি বেড়ে যায় তাহলে বিক্রিয়া কিন্তু উল্টা দিকে যায়, অর্থাৎ আমরা দেখব আমাদের ইকুইলিব্রিয়াম এইদিকে শিফট হবে, অর্থাৎ আমাদের পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়বে। ফলে আমাদের লেড ক্লোরাইড যেটা তার পরিমাণ কিন্তু বাড়ছে, অর্থাৎ লেড 2 প্লাস এবং ক্লোরিন 2 মাইনাসের পরিমাণ কমবে এবং লেড ক্লোরাইডের পরিমাণ বাড়বে। কথাটা যদি আমরা এভাবে বুঝাই বলি, আমার একটা সম্পৃক্ত দ্রবণ ছিল, ওই সম্পৃক্ত দ্রবণে আমি যখন সোডিয়াম ক্লোরাইড যোগ করলাম তখন আমার বিক্রিয়া উল্টা দিকে হলো এবং উল্টা দিকে বিক্রিয়া হওয়ার ফলে আমার এক্সট্রা লেড ক্লোরাইড তৈরি হলো। অর্থাৎ শুরুতে যেটা কিনা সম্পৃক্ত দ্রবণ ছিল লেড ক্লোরাইডের, সোডিয়াম ক্লোরাইড যোগ করার পর আমি এখন দেখব আমার লেড ক্লোরাইডের কিছু অধক্ষেপ জমা হচ্ছে এবং এই লেড ক্লোরাইডের অধক্ষেপ জমা হচ্ছে দেখে আমি কিন্তু কমেন্ট করতে পারি আমি যখন সোডিয়াম ক্লোরাইড যোগ করলাম, অর্থাৎ কমন আয়ন যখন আমি যোগ করলাম তখন আমার দ্রাব্যতা কমে গেছে, লেড ক্লোরাইডের দ্রাব্যতা কমলো, এজন্যই কিন্তু লেড ক্লোরাইডের অধক্ষেপ পড়লো এবং এটা যে কোনো কমন আয়ন এফেক্টের জন্য কার্যকর। আমরা যদি কোনো একটা দ্রবণে কমন আয়ন যোগ করি তখন তার দ্রাব্যতা কমে যায় এবং যার দ্রবণ তার অধক্ষেপ পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমরা ক্রোমাটোগ্রাফি নিয়ে আলোচনা করব। ক্রোমাটোগ্রাফি হলো গিয়ে যে আমাদের পৃথকীকরণ, কোনো একটা দ্রবণে তার উপাদানগুলো পৃথকীকরণের একটা পদ্ধতি। রুশ বিজ্ঞানী সয়েট সম্ভবত গাছের পাতা থেকে রস পৃথকীকরণ করার জন্য সবার প্রথম এই ক্রোমাটোগ্রাফি পদ্ধতি ব্যবহার করেন, বাট এটা নিয়ে অনেক ধরনের মতামত আছে, অনেকে আমেরিকান এক বিজ্ঞানীর প্রাধান্য দেন, বাট আমাদের জানা মতে রুশ বিজ্ঞানী সয়েট ক্রোমাটোগ্রাফির উদ্ভাবক। এখন ক্রোমাটোগ্রাফি, ক্রোম মানে হলো গিয়ে বর্ণ, মানে বর্ণগ্রাফি, চিত্র গ্রহণ পদ্ধতির মাধ্যমে আলাদা করা। তো ক্রোমাটোগ্রাফি হলো গিয়ে স্থির এবং সচল দশাভিত্তিক পৃথকীকরণ পদ্ধতি। আমরা যে ধরনের ক্রোমাটোগ্রাফি করি না কেন আমাদের দুইটা দশা থাকবে, দুইটা ফেজ থাকবে। একটা দশা হলো গিয়ে আমাদের স্থির দশা এবং আরেকটা দশা হলো গিয়ে আমাদের চলমান দশা। যেমন আমরা যদি ক্রোমাটোগ্রাফির প্রকারভেদ করি, আমরা মূলত দুই ভাবে ক্রোমাটোগ্রাফি করে থাকি। একটা হলো গিয়ে আমাদের কলাম ক্রোমাটোগ্রাফি এবং আরেকটা হলো গিয়ে আমাদের কাগজ ক্রোমাটোগ্রাফি। কলাম ক্রোমাটোগ্রাফির আরেকটা নাম হলো অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফি বা অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। তো আমরা এই দুইটা কলাম ক্রোমাটোগ্রাফি এবং কাগজ ক্রোমাটোগ্রাফির মূলনীতি বা কিভাবে কাজ করে, কিভাবে উপাদানগুলিকে পৃথক করে সেই জিনিসটা আমরা একটু খেয়াল করব। ফর এক্সাম্পল, আমরা এখানে কলাম ক্রোমাটোগ্রাফি দেখতে পাচ্ছি। আমরা এখানে চারটা না নিয়ে আমি প্রথম ছবিটা নিয়ে কাজ করি। আমাদের জাস্ট এই ছবিটার দিকে খেয়াল করি। আমাদের এই ছবিটায় অনেক বড় একটা কলাম দেখতে পাচ্ছি। এটা একটা বুলেট হতে পারে, এটা অনেক বড় একটা ড্রাম হতে পারে, যে কোনো রকম একটা কলাম। সেই কলামের মাঝে আমি স্থির দশা হিসেবে ফর এক্সাম্পল চুন বা ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করলাম। এই যে সবুজ সবুজ যে জিনিসগুলি দেখা যাচ্ছে সেগুলি হলো কি আমাদের চুন বা ক্যালসিয়াম অক্সাইড। তো যখন ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করলাম এবং আমাদের কাছে এ আর বি এর একটা মিশ্রণ আছে বা এ আর বি এর একটা দ্রবণ আছে এবং আমি চাই সেটাকে আলাদা করতে, আমরা কলাম ক্রোমাটোগ্রাফি পদ্ধতির মাধ্যমে এখন একটা দ্রবণ আলাদা করব। দ্রবণটা হলো গিয়ে পানি এবং কার্বন টেট্রাক্লোরাইডের। ফর এক্সাম্পল এ হলো কার্বন টেট্রাক্লোরাইড আর বি হলো পানি, আর স্থির দশা হিসেবে আমরা এখানে ব্যবহার করলাম ক্যালসিয়াম অক্সাইড। তো যখন আমি পানি এবং কার্বন টেট্রাক্লোরাইডকে ঢেলে দিলাম, কিছুক্ষণ পর আমরা দেখলাম যে আমাদের বি যেটা কিনা পানি সেটা একটু উপরের দিকে রয়ে গেছে আর কার্বন টেট্রাক্লোরাইড নিচের দিকে নেমে গেছে। এটার কারণটা কি? এটার কারণ হলো আমরা যেই স্থির মাধ্যম বা স্থির দশা সেটা হিসেবে আমরা ব্যবহার করলাম ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড পোলার যৌগ। ঠিক একইভাবে আমাদের বি যেই পানি, সেই পানিও একটা পোলার যৌগ। পোলার দ্রব পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, তাহলে আমাদের পানি ক্যালসিয়াম অক্সাইডের প্রতি বেশি অ্যাট্রাক্টেড ফিল করছে, দ্যাটস ওয়াই সে অনেক আস্তে আস্তে নামছে। কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড সে কিন্তু অপোলার, এবং এই অপোলার কার্বন টেট্রাক্লোরাইড যেটা হচ্ছে যে যেটা কার্বন টেট্রাক্লোরাইড সে অনেক দ্রুত নেমে যাচ্ছে। অর্থাৎ পানি এবং কার্বন টেট্রাক্লোরাইড একটা দ্রবণ আকারে ছিল, কিন্তু আমি যখন তাদেরকে ঢেলে দিলাম
তারা ক্যালসিয়াম অক্সাইড একটা স্থির দশার ভিতর দিয়ে ফ্লো হচ্ছে, পানি তত দ্রুত নিচে নামতে পারছে না আকর্ষণ বলের কারণে, কিন্তু কম আকর্ষণ বল বিশিষ্ট কার্বন টেট্রাক্লোরাইড কিন্তু খুব দ্রুত নেমে যাচ্ছে। এবং আমরা দেখব কিছুক্ষণ পর কার্বন টেট্রাক্লোরাইড পুরোটা আস্তে আস্তে এই আমার বুলেটের নিচ দিয়ে বের হয়ে যাবে। আমি প্রথম ইলুয়েন্ট হিসেবে এখানে এ সংগ্রহ করলাম, যেখানে এ কিনা হলো গিয়ে কার্বন টেট্রাক্লোরাইড, এবং দ্বিতীয় ইলুয়েন্ট হিসেবে আমি সংগ্রহ করলাম বি, সেটা কিনা হলো গিয়ে পানি। অর্থাৎ সময়ের পার্সপেক্টে, সময়ের সাপেক্ষে আমার দুইটা উপাদান আলাদা হয়ে যাচ্ছে, একজন অনেক দ্রুত নিচে নেমে যাচ্ছে, আরেকজন আস্তে আস্তে নিচে নামছে। এবং এর কারণ হলো আমি স্থির দশা হিসেবে যেটা ব্যবহার করলাম তার প্রকৃতি। আমি যদি বলি আমি এখানে পানিকে আগে সংগ্রহ করতে চাই, কার্বন টেট্রাক্লোরাইডকে আমি পরে সংগ্রহ করব, তাহলে আমি যে স্থির দশাটা আমার চেঞ্জ করা লাগবে। স্থির দশা যদি আমি একটা অপোলার কিছু একটা দিই, কোন একটা অপোলার যৌগকে, যেমন সিলিকা টাইপের কোন একটা অপোলার যৌগকে যদি আমি স্থির দশা হিসেবে ব্যবহার করি, ইথারকে যদি আমি স্থির মাধ্যম হিসেবে ব্যবহার করি যারা কিনা অপোলার, তখন যেটা হবে আমার পানি পোলার, সে অনেক দ্রুত ফ্লো হবে এবং সবার আগে আমি পানিকে কালেক্ট করতে পারবো, এবং কম পোলার যেটা কার্বন টেট্রাক্লোরাইড সেটা আমি দ্বিতীয় ইলুয়েন্ট হিসেবে পাবো। অর্থাৎ আমি প্রথম ইলুয়েন্ট হিসেবে কাকে পাবো, দ্বিতীয় ইলুয়েন্ট হিসেবে কাকে পাবো, এটা আমার ডিপেন্ড করে স্থির মাধ্যমের উপর। এবং আমি মূলত পোলারিটি ধর্মের উপর ভিত্তি করে এদেরকে আলাদা করছি দুইটা উপাদান। আমার যদি 10টা উপাদান থাকে, 10টা উপাদানের ভিতর সবার আগে বের হবে যেই উপাদানটার সাথে আমার স্থির দশার আকর্ষণ বল সবচেয়ে কম, এবং সবার শেষে বের হবে যেই উপাদানটার সাথে আমার স্থির দশার আকর্ষণ বল সবচেয়ে বেশি। আমরা কলাম ক্রোমাটোগ্রাফি বা অধিশোষণ ক্রোমাটোগ্রাফি সম্পর্কে দেখলাম। এখন আমরা দেখব কাগজ ক্রোমাটোগ্রাফি এবং এর অ্যাপ্লিকেশন কি। আমরা যদি কোনো একটা যৌগে, কোনো একটা দ্রবণে আমরা যদি তার দ্রাবক জানি এবং সেই দ্রাবকের সাথে কোন উপাদানটা যুক্ত, সেই উপাদানের উপস্থিতি পরিমাপ করা বা উপস্থিতি কতটুকু আছে সেটা পরিমাপ করার জন্য আমরা কাগজ ক্রোমাটোগ্রাফি ব্যবহার করি। তো কাগজ ক্রোমাটোগ্রাফি আমরা জানি, ক্রোমাটোগ্রাফি হলো একটা সচল দশা এবং স্থির দশা ভিত্তিক পৃথকীকরণ পদ্ধতি। তার মানে এখানে আমাদের সচল দশা হিসেবে কাজ করে জৈব দ্রাবক, আর স্থির দশা হিসেবে কাজ করে এক প্রকার ফিল্টার পেপার, হোয়াটম্যান ফিল্টার পেপার। তো আমরা সাপোজ এখানে একটা হোয়াটম্যান ফিল্টার পেপার দেখতে পাচ্ছি। আমরা প্রথমে এখানে একটা দাগ দিয়ে নিব, এই দাগটা পেন্সিল দিয়ে আমরা আগে এই কাগজের গায়ে দাগ দিয়ে নিলাম। এরপর এই কাগজটাকে যদি আমি আমার ওই দ্রবণের ভিতর স্থাপন করি, যেটা হয় আমার দ্রাবক যেহেতু হালকা, সে অনেক দূর পর্যন্ত, দ্রাবকটা প্রবাহিত হয়ে অনেক দূর পর্যন্ত চলে গেল। দ্রাবকটা এখান থেকে যাত্রা শুরু করে ওই পর্যন্ত, এই ব্লুটা দিয়ে আমি দ্রাবক বুঝাচ্ছি। আর দেখা যায় আমি দ্রাবকের ভিতর যে উপাদানটা আছে সেই দ্রবণটা অল্প একটু দূরত্ব পর্যন্ত গেল। তো আমরা যদি দূরত্বটা মাপি, আমরা দ্রাবকের ডিস্টেন্সটা মাপবো এই দ্রাবকের ঠিক মাঝামাঝি জায়গা থেকে, এবং উপাদানের ডিসটেন্সটাও মাপবো উপাদানের ঠিক মাঝামাঝি জায়গা থেকে এবং এই পেন্সিল মার্ক থেকে। আমরা দেখলাম আমাদের দ্রাবকটা এ পরিমাণ দূরত্ব অতিক্রম করে আর উপাদানটা বি পরিমাণ দূরত্ব অতিক্রম করে। কেন দ্রাবকের চেয়ে উপাদান বেশি গেল না? সাধারণত আমরা ধরে নেই উপাদান যেটা তার ঘনত্ব একটু বেশি থাকে দ্রাবকের চেয়ে, যেহেতু দ্রাবক কম ঘন, সে ফিল্টার পেপার দিয়ে অনেক দ্রুত ফ্লো হয়। অথবা আরেকটা কারণ আমরা বলতে পারি, আমাদের যে হোয়াটম্যান ফিল্টার কাগজ, এই ফিল্টার কাগজ বেসিক্যালি সেলুলোজের তৈরি। যেহেতু এটা সেলুলোজের তৈরি, সে পানিকে অনেক দ্রুত ফ্লো করতে পারে, এই জন্য দ্রাবক অনেকটুকু ফ্লো হয় আর উপাদান খুব বেশি ফ্লো হচ্ছে না। এখান থেকে আমরা উপাদানের আরএফ ফ্যাক্টর যেটা সেটা বের করতে পারি। উপাদানের আরএফ ফ্যাক্টরটা কি? উপাদানের অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই দ্রাবকের অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ আমাদের ছবিতে বি বাই এ, এবং দেখি বোঝা যাচ্ছে আমাদের বি বাই এ যে ফ্র্যাকশনটা আসবে সেই ফ্র্যাকশনটা অবশ্যই একের চেয়ে ছোট হবে। এখন আমাদের যে সকল উপাদান থাকে প্রতিটা উপাদানের আরএফ এর একটা নির্দিষ্ট মান আছে। আমি যখন প্র্যাকটিক্যালি কাজটা করব, আমি প্র্যাকটিক্যাল করে আরএফ এর একটা মান পাবো, এই মানটা চার্টের একটা মানের সাথে মিলে যাবে এবং সেখান থেকে আমি আইডেন্টিফাই করতে পারবো যে আমার দ্রাবকের ভিতর কোন উপাদানটা দ্রবীভূত আছে, এবং ওই মান এবং দ্রাবকের ঘনমাত্রা থেকে আমরা বের করতে পারবো যে আমাদের এই উপাদানটার পরিমাণ কতটুকু। তো এভাবে আমরা কাগজ ক্রোমাটোগ্রাফি পদ্ধতির মাধ্যমে কোন একটা দ্রাবকে কোন একটা উপাদানের অস্তিত্ব আছে কি নাই এবং থাকলে কতটুকু আছে সেটা আরএফ ফ্যাক্টর বের করার মাধ্যমে করে ফেলতে পারি। তা আমরা দ্রাবক নিষ্কাশন পদ্ধতি দেখব। দ্রাবক নিষ্কাশন আমরা দুইভাবে করব।
একটা হলো গিয়ে আমাদের জলীয় দ্রবণ থেকে কিভাবে আমরা দ্রাবক নিষ্কাশন করব, এবং আরেকটা হলো গিয়ে আমাদের কঠিন পদার্থ থেকে কিভাবে আমরা দ্রাবক নিষ্কাশন করব। তো সবার আগে আমরা জলীয় দ্রবণ থেকে দ্রাবক নিষ্কাশন দেখি। ফর এক্সাম্পল, আমাদের জৈব যৌগ আর পানি দ্রবীভূত অবস্থায় আছে। আমাদের যে কোনো একটা দ্রবণে আমাদের জৈব যৌগ প্লাস পানি আছে। আমরা চাচ্ছি সেখান থেকে জৈব যৌগটা আলাদা করতে এবং পানিটাকে আলাদা করতে। এই জন্য আমরা একটা পৃথকীকরণ ফানেল নেই, এবং পৃথকীকরণ ফানেলের ভিতর আমরা একটা দ্রাবক যেমন ইথার যোগ করি। পৃথকীকরণ ফানেলে আমাদের এই জৈব যৌগ প্লাস পানিটা নিয়ে তাতে আমরা ইথার যোগ করি। জৈব যৌগ সাধারণত পানিতে দ্রবীভূত হওয়ার কথা না, বাট তারপরেও কিছু কিছু জৈব যৌগ আছে যারা পানিতে দ্রবীভূত হয়। কিন্তু একটা জৈব যৌগ পানির সাথে যতটুকু না দ্রবীভূত হবে তার চেয়ে অনেক বেশি পরিমাণ দ্রবীভূত হবে একটা অজৈব যৌগের সাথে, ইথারের সাথে। ফলে যখন পৃথকীকরণ ফানেলে আমরা জিনিসগুলিকে শেক করব, আমরা দেখব যে আমাদের দুইটা স্তরে ভাগ হয়ে যাচ্ছে। একটা হলো গিয়ে ইথারীয় স্তর এবং আরেকটা হলো গিয়ে জলীয় স্তর। তো আমাদের ইথারীয় স্তরে থাকবে জৈব যৌগটা আর জলীয় স্তরে থাকবে গিয়ে পানি। তো আমি প্রথমে পৃথকীকরণ ফানেলে বুলেট খুলে আস্তে আস্তে ইথারীয় স্তরটাকে আলাদা করে নিলাম, জলীয় স্তরটাকে আলাদা করলাম। তো আমি যে জলীয় স্তরটা পাবো তাতে কিছু জৈব যৌগ থেকে যেতে পারে। এরপর ওই জলীয় স্তরটাকে আমি আবার আরেকটা পৃথকীকরণ ফানেলে নিয়ে আবার ইথার যোগ করে আমি দেখব যে আবার কোনো স্তর তৈরি হচ্ছে কিনা। যতক্ষণ স্তর তৈরি হতে থাকবে ততক্ষণ আমরা বুঝবো যে আমাদের জলীয় স্তরে পানির সাথে কিছু জৈব যৌগও আছে, অর্থাৎ ততক্ষণ আমি এভাবে নিষ্কাশন করতে থাকবো। এই পদ্ধতিটা খুবই সহজ। পৃথকীকরণ ফানেলে আমরা এই পদ্ধতিটা করি। এটা হলো যে আমাদের জলীয় দ্রবণ থেকে নিষ্কাশন। এখন আমরা যদি কঠিন পদার্থ থেকে নিষ্কাশন করতে চাই, ফর এক্সাম্পল আমাদের জৈব যৌগের সাথে কিছু পরিমাণ ভেজাল যুক্ত আছে। তো আমি আমার এই জৈব যৌগটাকে আলাদা করতে চাই, ভেজাল মুক্ত করতে চাই। তো এই জন্য আমরা যে নিষ্কাশন পদ্ধতি ব্যবহার করি তাকে আমরা বলি সকসলেট নিষ্কাশন। এবং এই সকসলেট নিষ্কাশনের জন্য আমরা এই ছবিটা একটু খেয়াল করি ভালো করে। এই ছবিতে সকসলেট নিষ্কাশনের জন্য আমরা একটা যন্ত্র ব্যবহার করি, সেটা হলো সকসলেট নিষ্কাশক। এবং মাঝখানের যে অংশটুকু, এই অংশটুকু হলো গিয়ে আমাদের সকসলেট নিষ্কাশক। আমরা একদম নিচে দেখতে পাচ্ছি আমাদের একটা গোলতলি ফ্লাক্স আছে, যাতে আমরা একটা দ্রাবক, আমাদের ইচ্ছামতো একটা দ্রাবক, ইচ্ছামতো মানে কি, আমরা এমন দ্রাবক নিব যেই দ্রাবকের সাথে শুধুমাত্র আমার জৈব যৌগটা দ্রবীভূত হয় কিন্তু ভেজালটা দ্রবীভূত হয় না। এই জৈব যৌগ এবং এই ভেজালকে আমি গুঁড়া করে এই সকসলেট নিষ্কাশকের ভিতরে একটা যন্ত্র আছে, থিম্বল বলি আমরা ওই যন্ত্রটাকে, থিম্বলের ভিতর গুঁড়া করে আমি জৈব যৌগ প্লাস ভেজালটাকে নিলাম। নিচে গোলতলি ফ্লাক্সে আমরা প্রাথমিক অবস্থায় নিলাম শুধুমাত্র দ্রাবক। গোলতলি ফ্লাক্সের উপরে থিম্বলের দুই পাশে আমরা দুইটা নল দেখতে পাচ্ছি। এই পাশের নলটাকে আমরা নাম দিলাম পার্শ্ব নল, আর এই পাশের নলটাকে আমরা বললাম সাইফুন। আর উপরে আমরা একটা শীতক রাখলাম। তো কি হয়, আমি যখন এখানে তাপ দেই, বালি পাতন করে যখন আমরা তাপ দেই, তখন এখান থেকে আমাদের দ্রাবক বাষ্পীভূত হয়। দ্রাবক বাষ্পীভূত হয়ে এই যে আমি তীর চিহ্ন দেখতে পাচ্ছি, তীর চিহ্ন দিয়ে সে পার্শ্ব নলের ভিতর দিয়ে আস্তে আস্তে উপরে উঠতে থাকে। কারণ দ্রাবক হালকা, যত হালকা হবে তত সে উপরের দিকে উঠবে, এবং বাষ্প অবস্থায় সে উপরের দিকে উঠতে উঠতে শীতকে চলে যায়। শীতকে গেলে, শীতকে যেহেতু আমি এদিক দিয়ে ঠান্ডা পানি ফ্লো করছি, সে আমার যে বাষ্প দ্রাবককে ঘনীভূত করে, এবং বাষ্প দ্রাবক ঘনীভূত হয়ে শীতক থেকে সরাসরি আমার থিম্বলের ভিতরে পড়ে। ফলে আমার যে দ্রাবক, যেটা কিনা বাষ্প অবস্থায় ছিল, এখন সে তরল অবস্থায় আছে, সেই তরল দ্রাবকের সাথে আমার জৈব যৌগ এখন দ্রবীভূত হয়, কিন্তু ভেজালটা দ্রবীভূত হয় না। একটা পর্যায়ে দ্রাবক আস্তে আস্তে থিম্বল পরিপূর্ণ হয়ে যায় এবং সে উপচে উপচে পড়ে। উপচে পড়লে সেই দ্রাবক প্লাস জৈব যৌগের যে দ্রবণটা, সেটা আমার সাইফুন দিয়ে পরিবাহিত হয়ে আমাদের এই গোলতলি ফ্লাক্সে ফিরে আসে। এভাবে যদি আমি কন্টিনিউয়াস তাপ দিতে থাকি, আমি দেখব একটা পর্যায়ে আমার এখানে শুধুমাত্র ভেজাল পড়ে থাকবে এবং আমার গোলতলি ফ্লাক্সে দ্রাবকের সাথে আমি আমার নিষ্কাশিত জৈব যৌগটা পাবো। অর্থাৎ আমরা যদি আরেকবার রিভিউ করি, আমরা দ্রাবককে তাপ দেই, দ্রাবকটা তাপ পেয়ে বাষ্প হয়ে পার্শ্ব নল দিয়ে উপরে উঠে শীতকে যায়, শীতকে গিয়ে সে ঠান্ডা হয়, ঠান্ডা হয়ে সেটা আমার থিম্বলের ভিতরে পড়ে।
থিমবলের ভিতর সে জৈব যৌগের সাথে দ্রবীভূত হয় কিন্তু ভেজালের সাথে দ্রবীভূত হয় না, ফলে জৈব যৌগ প্লাস দ্রাবক যে দ্রবণটা তৈরি করে তারা সাইফুনের ভিতর দিয়ে আবার আমার গোলতলি ফ্লাক্সে ফিরে আসে এবং এট দ্য এন্ড অফ দ্য ডে আমি গোলতলি ফ্লাক্সে পাবো আমার দ্রাবক প্লাস নিষ্কাশিত পদার্থ, যাকে আমি পাতন বা নিরোধক যোগ করে যে কোনো পদ্ধতিতে খুব সহজেই জৈব যৌগকে দ্রাবক থেকে আলাদা করতে পারি। আমরা পাতন পদ্ধতি সম্পর্কে দেখব যে পাতন বা ডিস্টিলেশন হলো গিয়ে আমাদের দুটো তরলের একটা দ্রবণ, যেই দ্রবণটাকে আমরা পৃথক করতে চাই তার একটা পদ্ধতি। তো সাধারণত দেখা যায় দুটার স্ফুটনাঙ্কের পার্থক্য যদি অনেক বেশি হয় তখন আমরা সাধারণ পাতন প্রণালীতে পৃথক করতে পারি। তা না হলে আমাদের আরো বিশেষ ধরনের কিছু পাতন আছে, বাষ্প পাতন, ঊর্ধ্বচাপ পাতন, আংশিক পাতন, সেই পাতন পদ্ধতিগুলি ফলো করা লাগে। আমরা সেটা সম্পর্কে একটু পরে আলোচনা করছি। তো প্রথমে সাধারণ পাতন বলতে আমরা কি বুঝি? সাধারণ পাতন বলতে আমরা বুঝি বাষ্পীভবন প্লাস ঘনীভবন। আমরা এই ডায়াগ্রামটা যদি একটু খেয়াল করি, আমাদের এই ডায়াগ্রামে আমরা একটা গোলতলি ফ্লাক্স দেখতে পাচ্ছি, যেখানে সাপোজ আমরা একটা দ্রবণ নিলাম যে আমাদের সোডিয়াম ক্লোরাইড প্লাস পানির একটা দ্রবণ। সোডিয়াম ক্লোরাইড এবং পানির এই দ্রবণ থেকে আমরা সোডিয়াম ক্লোরাইড এবং পানিকে আলাদা করতে চাই। এই জন্য আমরা যেটা করলাম যে এই দ্রবণে কন্টিনিউয়াসলি তাপ দিচ্ছি, একটা বুনসেন বার্নার নিয়ে আমরা তাপ দিলাম। তো তাপ দিলে যেটা হচ্ছে যে আমার সোডিয়াম ক্লোরাইড এবং পানি, যার ভিতর পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, সোডিয়াম ক্লোরাইডের অনেক বেশি 1465 ডিগ্রি সেলসিয়াস। তো তাপ দিলে আমাদের পানি বাষ্পীভূত হয়ে যাচ্ছে এবং পানি এই নলটা দিয়ে বের হয়ে, এই নল দিয়ে বের হয়ে এখানে যে শীতকের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন শীতক বা কন্ডেন্সার কি? শীতক বা কন্ডেন্সার হলো এমন একটা যন্ত্র যার এক মাথা দিয়ে আমি ঠান্ডা পানি ফ্লো করি এবং ওই পানিটা অন্য দিক দিয়ে বের হয়ে যায়, এবং এই বের হওয়ার মাঝখানে সে যেটা করে, সেইখান থেকে যে জলীয় বাষ্পটা আসছে সেই জলীয় বাষ্প থেকে তাপ নিয়ে জলীয় বাষ্পটাকে পানিতে কনভার্ট করে। এবং এখানে আমাদের একটা গ্রাহক পাত্র আছে, এই গ্রাহক পাত্রে আমরা দেখি যে আমাদের ফোটায় ফোটায় পানি জমা হচ্ছে, যেই পানিটা এখান থেকে বাষ্প আকারে বের হচ্ছে। তো একটা পর্যায়ে গিয়ে আমি দেখবো, একটা পর্যায়ে আমার এই গোলতলি ফ্লাক্সে কোনো পানি অবশিষ্ট থাকবে না। এই গোলতলি ফ্লাক্সে থাকবে গিয়ে আমাদের কঠিন লবণ বা সোডিয়াম ক্লোরাইড, এবং এই গ্রাহক পাত্রে জমা হবে আমার সবটুকু পানি। কিন্তু যদি আমার স্ফুটনাঙ্কের পার্থক্য কম হয় তখন আমি নরমাল এইভাবে পাতন করতে পারবো না, তখন আমাদের চিন্তা করা লাগবে আংশিক পাতনের কথা, যেখানে আমরা এই ঘনীভবন এবং শীতলীকরণের প্রসেসটা প্রতিটা আলাদা আলাদা ধাপে করব। অংশ অংশভাবে আমাদের যে পাতন আমরা করি তাকে আমরা বলি কি আংশিক পাতন। এমন যদি হয় যে আমাদের কিছু কিছু পদার্থ আছে যারা পানির সাথে বিক্রিয়া করে না, পানিতে বিয়োজিত হয় না, কিন্তু দেখা যায় যে সেগুলো আমাদের স্টিম দিয়ে যখন আমরা তাপ দেই সেটাই উদ্বায়ী পদার্থে পরিণত হয়, তাদেরকে নিষ্কাশনের জন্য, তাদেরকে বিশুদ্ধ করার জন্য বা তাদের থেকে ভেজাল মুক্ত করার জন্য আমরা সেখানে ব্যবহার করি বাষ্পপাতন। আর ঊর্ধ্বপাতন মানে আমরা জানি, ঊর্ধ্বপাতন মানে হলো গিয়ে যে কিছু কিছু পদার্থে দেখা যায় তাপ দিলে, কঠিন পদার্থে তাপ দিলে সেটা তরল না হয়ে সরাসরি বাষ্প হয়ে যায়। এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা উদ্বায়ী তরল, উদ্বায়ী কঠিন পদার্থ এবং অনুদ্বায়ী কঠিন পদার্থ, যার ভিতরে একটা ভেজাল আর একটা বিশুদ্ধ জিনিস, ওই বিশুদ্ধ জিনিসটাকে এক্সট্রাক্ট করতে পারি আমরা ঊর্ধ্বচাপ পাতনের মাধ্যমে। তো পাতন আমরা খেয়াল করব, বাট আমাদের বেসিক কনসেপ্ট হলো গিয়ে এই চ্যাপ্টারে যখন আমরা উপাদান আলাদা করতে চাচ্ছি ক্রোমাটোগ্রাফি এবং দ্রাবক নিষ্কাশন নিয়ে। ক্রোমাটোগ্রাফি এবং দ্রাবক নিষ্কাশন যদি আমরা ভালো মতো বুঝতে পারি তাহলে আশা করা যায় পাতন সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে।